আজকের লেকচারে আমরা শুরু করব ক্লাস ডায়াগ্রাম ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ ইউএমএল এর। লাস্ট লেকচারে অলরেডি আমরা অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, যেটা কিনা আমাদের বিহেভিয়ার ডায়াগ্রামের মধ্যে ছিল, সেটা অলরেডি দেখে এসেছি। এই লেকচার থেকে আমরা স্ট্রাকচার ডায়াগ্রামটাকে ডিল করব। প্রথম স্ট্রাকচার ডায়াগ্রামে আমরা ক্লাস ডায়াগ্রামটাই শিখবো এই লেকচারে। যারা এখনো বেসিক ইউএমএল কি জিনিস, ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ কাকে বলে, কেন ব্যবহার করব এবং তার টাইপস গুলো দেখোনি, আমি এই ভিডিওর আই বাটনের লিঙ্ক গুলো প্রোভাইড করে দেবো, প্লাস প্লেলিস্টের লিঙ্কও প্রোভাইড করে দেবো। তোমরা গিয়ে ওখানে সিকোয়েন্সিয়াল অ্যাপ্রোচে কনসেপ্ট গুলোকে তোমরা গ্রিপ আপ করতে পারো। তাহলে এই লেকচারে শুরু করব ক্লাস ডায়াগ্রাম কি জিনিস, কিভাবে করবে এবং তার ক্লাস ডায়াগ্রামের মধ্যে কি কি কম্পোনেন্টস আছে, এগুলো সবকিছুই কিন্তু আমরা এই লেকচারে ডিসকাস করব। প্রথমেই আমি বলি, যখনই ক্লাস ডায়াগ্রাম স্ট্যাটিক যেটাকে বলা হয়, বা স্ট্রাকচারটা যে কোনো আমাদের যে লো লেভেল ডিজাইনের যে কম্পোনেন্টস গুলোকে আমরা যখন বেসিক ডিজাইনে বলেছিলাম, সফটওয়্যার ডিজাইনে তিন রকম ভাবে হয়, ইন্টারফেস, আর্কিটেকচার এবং ডিটেল ডিজাইন বা লো লেভেল ডিজাইন। তো লো লেভেল যখন আমি মডিউলস গুলোকে ভাগ করলাম, মডিউলস মানেই একটা ক্লাসের কথা এখানে বলছে। যদি আমরা অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে আমরা সফটওয়্যারকে ডিজাইন করি, তাহলে যদি না করি তাহলে কিন্তু এই পোর্শনে আসে না। যদি অবজেক্ট ওরিয়েন্টেড কথাটা মাথায় রেখে যদি প্রত্যেকটি মডিউলসকে ডেভেলপ করি, তাহলে আমাদের প্রত্যেকটি মডিউলের রেসপেক্টে কিন্তু আমাদের একটা ক্লাস বানাতে হবে। সেই ক্লাস আর অবজেক্ট মোটামুটি তোমরা এই যখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ছো, এর আগে তোমরা একটা গল্প পড়ে এসছো, উপস অলরেডি পড়েছো, জাভাতে পড়েছো, হয়তো নয় C++-এ পড়েছো। তো আইডিয়া কিছু না হলেও হয়তো তোমাদের আছে যে ক্লাস এবং তার অবজেক্ট এইভাবে কিন্তু আমাদের সফটওয়্যারের ডিজাইনটা তৈরি হবে। তো চলো যত ডিটেলস যাবো এই জিনিসগুলো পড়বো। এখানে পুরো ডিটেলস এখানে আমি থিওরিতে রেখেছি, প্লাস এই নোটসটা তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, যেটা লিঙ্ক হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশনে দেখলেই তোমরা রয়েছে। ওখান থেকে তোমরা ক্লিক করে ওই টেলিগ্রাম গ্রুপে গিয়ে তোমরা এই ভিডিওর নোটসটা তোমরা ওখান থেকে পেয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই। তো সেই সূত্রে এখানে যেটা লেখা আছে, ডিটেলস ফর ইউর ইউনিভার্সিটি পয়েন্ট অফ ভিউর জন্য মোর দ্যান এনাফ, এইটুকু পড়ে গেলে এর থেকে বাইরে কোনো প্রশ্ন কিন্তু কোনোভাবে তোমাদের ক্লাস ডায়াগ্রামের উপর দেবে না। তো চলে আসি, ফার্স্ট লাইন কি বলছে, আ ইউএমএল ক্লাস ডায়াগ্রাম ইজ আ ভিজুয়াল চার্ট দ্যাট শো হাউ আ সিস্টেম ইজ স্ট্রাকচার। তাহলে একদম বেসিক কথা বলেছিলাম, এটা স্ট্রাকচার ডায়াগ্রাম, এটা দিয়ে আমরা চোখে দেখতে পারবো যে আমাদের যে সফটওয়্যারের মধ্যে যে আমাদের যে একদম লো লেভেল কতগুলো মডিউলস বা কতগুলো কম্পোনেন্ট, সেইগুলোকে আমরা চোখে দেখতে পাচ্ছি, এগুলোকে আমরা ক্লাস হিসাবে রিপ্রেজেন্ট করছি। পরবর্তীকালে গেলে ডিটেলসে দেখবে, চিন্তার বিষয় নেই। It display classes, their attribute, method and relationship between them। তাহলে এখান থেকে কি কি বুঝছি, আলটিমেটলি এই ক্লাস ডায়াগ্রামের মধ্যে কি কি জিনিস থাকে। তাহলে এখানে একটু ভাবো, ধরে নাও একটা, আমি যদি একটা হাইপোথেটিক্যাল বলছি, একটা সফটওয়্যার ছিল জিপে, যা আমি মোটামুটি এই জিপের এক্সাম্পল পুরোই প্লেলিস্টে দিয়েছি। তো জিপে কে আমাদের কতগুলো ফাংশনালিটি ছিল, ধরে নাও ইউপিআই একটা ফাংশনালিটি, আমি একটা জিপে লিখলাম, উপরে সাইডে দেখতে পাচ্ছ এখানে ইউপিআই লিখলাম। এখানে ব্যাংক টু ব্যাংক ধরে নাও দুটো আমাদের, যে দুটো আমাদের ফিচার্স থাকে, ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার। এবার ইউপিআই এর মধ্যেও বলেছিলাম অনেকগুলো সাব মডিউলস ছিল। ধরে নাও এখানে স্ক্যানার, ইউপিআইটাকে ইউপিআই করার জন্য, মানে ইউপিআই যেটা আমরা দোকানে গিয়ে মার্চেন্ট অ্যাকাউন্টে স্ক্যান করে দিই, ওটার জন্য একটা ফাংশন, ধরে নাও স্ক্যানার, ঠিক আছে, স্ক্যান করা, তাহলে স্ক্যান ইজ দ্য ফাংশন। তারপর সেখান থেকে ব্যাংক ডিটেল ফেচ একটা ফাংশন, ওদিকে ট্রানজ্যাকশন ধরে নাও একটা ফাংশন। তো এইগুলো ফাংশনও বলতে পারো, এগুলো কম্পোনেন্টসও বলতে পারো। তো এইগুলোকেই কি হবে, এইগুলোকে আমরা ক্লাস দিয়ে রিপ্রেজেন্ট করব। এগুলো স্ট্যাটিক অ্যাসপেক্ট, একটা জিনিসের এগুলো চেঞ্জ হয় না। তাহলে আমাদের স্ক্যানার ধরে নাও একটা ক্লাস ধরে নাও, ব্যাংক ট্রান্সফার একটা ক্লাস ধরে নাও, ট্রানজ্যাকশন একটা ক্লাস ধরে নাও, এবং সেই ক্লাসের মধ্যে কি কি অ্যাট্রিবিউট থাকবে, অ্যাট্রিবিউট মানে আশা করি জানো ভেরিয়েবলস, যারা বেসিক উপস যারা জানো তাদের এইগুলো আশা করি খুব শুনতে বা বুঝতে অসুবিধা হওয়ার কথা না, কেন কি অ্যাট্রিবিউট মানে হচ্ছে ভেরিয়েবল, মেথড মানে হচ্ছে ক্লাসের মধ্যে যে ফাংশনগুলো, ওগুলোকে মেথড বলা হয়, এবং দুটো ক্লাসের মধ্যে সম্পর্ক, যেটা হয়তো তোমরা উপসে হয়তো কোনো কারণে হয়তো তোমরা দেখোনি, মানে যেটুকু আমাদের সিলেবাসে পড়ানো হয়, আমাদের স্ট্যান্ডার্ড সিলেবাস, সেখানে হয়তো এরকম সম্পর্কর ব্যাপারে কোনো গল্প হয়নি। তো সেটা আমরা হয়তো এখানে দেখবো যে দুটো ক্লাসের মধ্যেও সম্পর্ক থাকতে পারে, এবং কত ধরনের সম্পর্ক হয় এটাই মেইনলি। কিন্তু দেখো একটা ক্লাসের মধ্যে অ্যাট্রিবিউট, মেথড, সেটা মোটামুটি তো একটা আইডিয়া তোমাদের আছে, কিন্তু সম্পর্কগুলো আইডিয়া নেই, সেটাই কিন্তু এই লেকচারের ডিটেলসে আমি দেখাবো, যাতে তোমাদের আইডিয়াটা ওখানে ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। তাহলে এই ডায়াগ্রামটা কাকে সাহায্য করে, দিস ডায়াগ্রাম হেল্প ডেভেলপার, ডিজাইনার অ্যান্ড আদার
আন্ডারস্ট্যান্ড হাউ ডিফারেন্ট পার্ট অফ আ সিস্টেম আর কানেক্টেড অ্যান্ড ওয়ার্ক টুগেদার। তাহলে এখান থেকে একটা খুব সিম্পল লাইনে বুঝতে পারছো যে এখানে আলটিমেটলি যারা ডেভেলপার রয়েছে, ডিজাইনার রয়েছে এবং যারা যারা আদার্স যারা টিম মেম্বার্স রয়েছে, টেস্টার বলতে পারো, সেখান থেকে তাদের একটা চোখে একটা ভিজুয়ালাইজ আইডিয়া হয়ে যাচ্ছে যে কতগুলো ক্লাস রয়েছে আমাদের সফটওয়্যারে যখন বানাবো, তারা এতগুলো ক্লাসে ডিভাইড হয়েছে, এক একটা ক্লাসের মধ্যে এই ভেরিয়েবলস এই ফাংশনস রয়েছে এবং তারা নিজেদের মধ্যে কিভাবে কি সম্পর্কে জড়িত রয়েছে, এইগুলো পেয়ে গেলে মোটামুটি মোর দ্যান এনাফ। এখান থেকে কিন্তু আমরা ক্লাস ডায়াগ্রাম থেকে পাই। পরে এবার যদি ডেফিনেশন ওয়াইজ যদি তোমাদের দেয় ক্লাস ডায়াগ্রাম কাকে বলে, এটা লিখে দিলে মোর দ্যান এনাফ, উইথ একটা এক্সাম্পল তলায় আছে যেটাও দিতে পারো। ক্লাস ডায়াগ্রাম আর টাইপ অফ ইউএমএল মানে ইউনিফাইড modeling language diagram used in software engineering to show the structure and relationship of class in a system। তাহলে সিম্পল কথা এটাই, আমি আগেও বলেছি এটাই এখানে রয়েছে যে আমাদের সিম্পল কথায় একটা সফটওয়্যারের মধ্যে কতগুলো ক্লাস, এটাকে স্ট্রাকচার বলে আমরা বুঝি এবং সেই ক্লাসগুলোর মধ্যে সম্পর্ক, সেটাই কিন্তু আমাদের এই ক্লাস ডায়াগ্রাম থেকে আমরা বুঝতে পারি। ঠিক আছে, দে হেল্প ইন বিল্ডিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অবজেক্ট ওরিয়েন্টেড সিস্টেম। তাহলে আমরা মেনলি যখন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা, মানে ইউএমএল আসেই হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড, যে কেউ যদি তার সফটওয়্যারের ডিজাইনটা অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে করতে যায় তখনই কিন্তু ইউএমএল এর কথা ভাবে। এছাড়াও অনেক রকম গল্প রয়েছে, যেরকম সলিড প্রিন্সিপাল এখনকার দিনে একটা ট্রেন্ডিং টেকনোলজি বলতে পারো। এইভাবে ম্যাক্সিমাম জায়গায় ফেসবুক খুললেই অ্যাড দেখায়, টেলারের মাস্টার ক্লাস করাচ্ছে সলিড প্রিন্সিপালের উপরে। তো এই জিনিসগুলো এগুলো এখনকার দিনে, এই যে আমাদের যে নেটফ্লিক্স কি প্ল্যাটফর্মে তৈরি হয়েছে, ইউপিআই প্ল্যাটফর্মগুলো সবই কিন্তু আমাদের সলিড প্রিন্সিপাল বেস করে তৈরি হয়, তার ডিজাইন। ঠিক আছে, তো সেই সূত্রে ইউএমএল একটা পার্ট, যদি ইন্টারনেটে স্টাডি করো তোমরা দেখলে বুঝতে পারবে যে অবজেক্ট ওরিয়েন্টেড মধ্যে এগুলো অনেকগুলো ওয়ে আছে ডিজাইন করা, সেখানে ইউএমএল একটা খুব নাম করা টেকনিক, যেটা দিয়ে কিন্তু এখনকার দিনে ট্রেন্ডিং কোম্পানিজরা কিন্তু তাদের সফটওয়্যারকে ডিজাইন করছে। এটা অবজেক্ট ওরিয়েন্টেড না হলে কিন্তু হবে না। প্রথমেই জানতে হবে যারা অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে তার সিস্টেমটাকে ডিজাইন করছে, তখন তারা ইউএমএল এর মধ্যে ক্লাস ডায়াগ্রামটা ইউজ করবে তার স্ট্যাটিক এসপেক্ট বা স্ট্রাকচারটাকে ডিজাইন করার জন্য, যেটা কখনো চেঞ্জ হয় না। স্ট্রাকচার মানে স্ট্যাটিক, যেটা একদম ফিক্স থাকবে, যেটা কখনো চেঞ্জ হবে না। ঠিক আছে, আর বিহেভিয়ার মানে বলেছিলাম যেটা কিন্তু তোমাদের সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু অবজেক্টের বেসিস কিন্তু চেঞ্জ হতে থাকবে, যেটা অলরেডি আমরা এর আগের লেকচারগুলো থেকে ডিল করেছি। তো কি ফিচার্স কি বলছে, ক্লাস আর শোন অ্যাজ উইথ দ্য বক্সেস বলতে পারো, উইথ 3 সেকশন। মানে যখনই তুমি একটা ক্লাসকে রিপ্রেজেন্ট করো তখন এরকম একটা রেক্ট্যাঙ্গুলার বক্স এইভাবে রাখবে, তার মধ্যে 3টে ক্যাটাগরি, 3টে সেগমেন্ট রাখবে। প্রথম সেগমেন্টটা হবে ক্লাসের নেম, দেখো লেখা আছে এখানে ক্লাস নেম। ফার্স্ট সেগমেন্টে ক্লাস নেম। সেকেন্ড সেগমেন্টে ভেরিয়েবল বা অ্যাট্রিবিউট বলতে পারো, যে ভেরিয়েবলগুলো ক্লাসে রিপ্রেজেন্ট হয় সেগুলো এই সেগমেন্টটায় রাখবে, সেকেন্ড সেগমেন্ট। আর থার্ড সেগমেন্টে তোমার মেথডগুলো, ক্লাসের মধ্যে যে মেথডসগুলো থাকা উচিত সেগুলো তোমার এই সেগমেন্টে রাখবে। তো একটা ক্লাসের মধ্যে একটা যে রেক্ট্যাঙ্গুলার বক্স বানালে, এটাকে আমরা ক্লাসকে রিপ্রেজেন্ট করাই, তার মধ্যে 3টে সেগমেন্ট হয়। একটা হচ্ছে ক্লাস, আর একটা হচ্ছে তোমার অ্যাট্রিবিউট মানে তোমার ভেরিয়েবল রাখবে, আর একটা হচ্ছে তোমার মেথড। দেখতে পেলে পাশে আমি করে দেখালাম, তলায় এক্সাম্পলও দেখাবো, চিন্তার বিষয় নেই। এখানে দেখতে পাচ্ছ রয়েছে লাইন কানেক্টেড ক্লাসেস টু শো দ্য রিলেশনশিপ টু লাইক 1 to 1, 1 to many। এবং দেখুন দুটো ক্লাসের মধ্যে এরকম লাইন দিয়ে কানেক্ট থাকবে। এরকম ধরনের আরেকটা ধরে নাও যদি কোনো ক্লাস থাকে, এইভাবে তোমার লাইন দিয়ে, লাইনগুলো পরবর্তীতে দেখবে কতগুলো এরকম এই লাইনগুলো দিয়ে আমরা সম্পর্ক বোঝাই। এবং এখানে একটা গল্প থাকে যেখানে বলা হয় 1 to 1। যারা মোটামুটি একটা ডেটাবেসে এই গল্পগুলো দেখেছো, কার্ডিনালিটি ম্যাপিং এই কনসেপ্টটা, যেখানে 1 to 1 রিলেশনশিপ ছিল দুটো টেবিলের মধ্যে, হ্যাঁ, 1 to many, many to 1, many to many, এই 4 ধরনের হয়, যেটা আমরা অলরেডি এই ভিডিওগুলো কিন্তু আমাদের ডেটাবেস প্লেলিস্টে রয়েছে। যারা এখনো বেসিক আইডিয়াগুলো নেই ওখান থেকে গ্রিপ করতে পারো। তো ওইগুলোও কিন্তু এখানে কিন্তু কাজে লাগে, মানে একটা ক্লাসের কতগুলো অবজেক্ট অন্য ক্লাসে পার্টিসিপেট করছে, এটাকে বলা হয় 1 to 1। যদি একটা ক্লাসের একটা অবজেক্ট অন্য ক্লাসের আরেকটা অবজেক্টের সঙ্গে যদি ডাইরেক্টলি পার্টিসিপেট করে, তাহলে বলা হয় 1 to 1 রিলেশনশিপ। একটা ক্লাসের একটা অবজেক্ট অন্য ক্লাসের অনেকগুলো অবজেক্টের সাথে যদি পার্টিসিপেট করে, তখন বলা হয় 1 to many। যেরকম একটা কথার কথা যদি আমি বলি 1 to 1 এর 1 to many, ধরে নাও 1 to manyটা খুব ইজি হয়ে যায় যে একটা স্টুডেন্ট ক্লাস আছে, একটা টিচার ক্লাস আছে। ধরে নাও এরকম ভাবে আমি উল্টো দিকে লিখলাম, ধরে নাও একটা টিচার কিন্তু অনেকগুলো স্টুডেন্টকে পড়ায়, তো টিচার একটা কিন্তু অনেকগুলো স্টুডেন্টকে পড়াচ্ছে, তাহলে 1 to many সম্পর্ক চলে আসছে। উল্টো দিকে দেখলে many to 1 হয়ে গেল, অনেকগুলো স্টুডেন্ট একটা টিচারের কাছে পড়ে, এরকম গল্প হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো এরকম ধরনের সম্পর্ক কিন্তু আগে মোটামুটি আমরা যত যাবো এগুলো কিন্তু অলরেডি কাভার আউট আমি করেছিলাম ডেটাবেসে। ঠিক আছে, তো সেই সূত্রে ওখান থেকে চাইলে তোমরা একটা আইডিয়া নিতে পারো। তো এইগুলো কিন্তু থাকে এখানে, যখন আমরা ক্লাস ডায়াগ্রাম করবো এটাও কিন্তু করতে হবে যে কতগুলো
একটা ক্লাস আরেকটা ক্লাসের সঙ্গে কিভাবে পার্টিসিপেট করছে, কি সম্পর্কে, যেটাকে বলা হয় কার্ডিনালিটি, বা বলতে পারো এই 1 to 1, 1 to many, many to 1 আর many to many, এই হচ্ছে গল্প। এবার একটা এক্সাম্পল তলায় আছে দেখতে পারো, যেখানে ক্লাস ডায়াগ্রাম বলেছে given a high level view of a system design making it easier to communicate, document and develop software efficiently। obviously ক্লাস ডায়াগ্রাম থেকে আমরা একটা পুরোটা স্ট্রাকচারাল ভিউ পেয়ে যাই আমাদের সিস্টেমে, যেখানে দেখতে পাচ্ছ অ্যানিমেলস বলে একটা ক্লাস, যার মধ্যে কি কি এই প্লাসগুলো কেন দিয়েছি এগুলো আমরা আরো এগাবো। যেখানে জাস্ট বলে দিই জিনিসপত্রগুলো, এজ হচ্ছে তার ভেরিয়েবল, জেন্ডার হচ্ছে তার ভেরিয়েবল, পাশে কলম দিয়ে আমরা কি লিখেছি তার ডেটার টাইপ, এটা লিখতে হবে ম্যান্ডেটারি। যখনই আমরা ভেরিয়েবল যখনই দেবো তার পাশে কিন্তু এই জিনিসটা মেনশন করতে হয় যে আমরা কোন ডেটা টাইপের ভেরিয়েবল। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে দেখো দেখতে পাচ্ছ ডাক যদি ক্লাসে দেখো লেখা আছে যে ব্রেক কালার, ব্রিক কালার যেটা স্ট্রিং, যেটা ইয়েলো ফিক্স করে দিয়েছে, বা ফিশের হলে সাইজ অফ ফিশ যেটা ইন্টিজারে, ক্যান ইট বুলিয়ান ভেরিয়েবল, ইস ওয়াইল্ড জেব্রার মধ্যে দেখো বুলিয়ান, এগুলো পাশে মেনশন করা আছে কোলন দিয়ে। আর তারপরে সেগমেন্টে বলেছিলাম দিস আর অল মেথডস, এখানে ইস ম্যামেলস মেট, এগুলো হচ্ছে তার মানে ফাংশন বলতে পারো বা মেথডস বলতে পারো। এই ক্লাসের প্রত্যেকটা ক্লাসের কিন্তু তার নিজস্ব ফাংশনস রয়েছে, কিন্তু এখানে প্লাস মাইনাস গুলো কি জিনিস এটা বড় প্রশ্ন স্যার। এখানে সব জায়গায় প্লাস মাইনাস, এই প্লাস মাইনাস গুলো অ্যাকচুয়ালি অ্যাক্সেস স্পেসিফায়ারকে ডিনোট করছে। পরবর্তীকালে তলায় গিয়ে দেখলে ডিটেলস বুঝতে পারবে, দিস ইজ কল্ড দ্য অ্যাক্সেস স্পেসিফায়ার। যাই হোক, প্রথমে আমরা এর আইডিয়াটা একটু ডিটেলসে ক্লিয়ার আপ করি, আমরা আসবো। প্লাসকে বলা হয় প্রাইভেট, প্রোটেক্টেড, পাবলিক, প্যাকেজ, এগুলো ডিনোট করে। প্রত্যেকটা সিম্বল আমরা দেখবো, চিন্তার বিষয় নেই। কিন্তু বললাম এরকম ধরনের কিন্তু একটা ক্লাস ডায়াগ্রাম দেখতে হয়, দেখাটা ক্লিয়ার করলাম। আর এই যে লাইনগুলো দেখতে পাচ্ছ দে আর কানেক্টেড, এই যে লাইনগুলো এটা কোনো সম্পর্কে কানেক্ট আছে, এটা কি সম্পর্ক, সম্পর্কগুলো পড়লে বুঝতে পারবে প্রত্যেকটা সম্পর্কর মানে আছে। যত এগাবো এইগুলো আইডিয়াগুলো তোমাদের ক্লিয়ার হবে, ঠিক আছে। ক্লাস কি বলছে, ক্লাস কি যেন অলরেডি জানো। ইন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যেটা উপস, ক্লাস ইজ আ ব্লুপ্রিন্ট অর টেমপ্লেট ফর ক্রিয়েটিং অবজেক্ট। তো আশা করি পুরো ক্লিয়ার থাকবে। ক্লাসকে বলা হয় আমাদের ব্লুপ্রিন্ট, যার হিসাবে অবজেক্ট তৈরি হয়। অবজেক্ট হচ্ছে ইনস্টেন্স অফ আ ক্লাস। এগুলো মোটামুটি যারা উপস পড়ে এসছো আইডিয়া আছে তাদের এগুলো কোনো ব্যাপার না। অ্যান্ড ইচ ক্লাস ডিফাইন আ সেটস অফ অ্যাট্রিবিউট, যেটা ডেটা মেম্বার, একটা ফাংশন, মেথড অর প্রসিডিওর দ্যাট অবজেক্ট ক্যান ক্রিয়েট ফ্রম দ্য ক্লাস উইল প্রসেস। মোটামুটি এগুলো ক্লিয়ার যে অবজেক্ট তৈরি করি আমরা ক্লাসের ইনস্টেন্সকে বলা হয় অবজেক্ট। মানে ক্লাসের একটা ক্লাস যখন আমরা বানাই তার মধ্যে যারা পার্টিসিপেন্টস তাদেরকে বলা হয় অবজেক্ট। একটা ক্লাসের মধ্যে নর্মালি কি থাকে, কিছু ডেটা মেম্বার্স থাকে, কিছু থাকে মেথডস থাকে, যেগুলো অবজেক্টগুলো তৈরি হওয়ার পর সেগুলো দিয়ে উপরেই কাজ করবে। দ্য অ্যাট্রিবিউট প্রেজেন্ট represent the characteristic or property of the object while the method defines the behavior or action that the object can perform। তাহলে মোটামুটি এটাও জানি, একটা ক্লাসের মধ্যে যখনই আমরা বলি এই ভেরিয়েবলস গুলোকে আমরা আলটিমেটলি আমাদের অ্যাট্রিবিউটস বলে চিনি। যে ভেরিয়েবলস গুলো আমরা কি বলি, অ্যাট্রিবিউট। বেসিক উপসের গল্প এইগুলো, ঠিক আছে, যেটা আমরা এখানে ফলো করছি। যারা মোটামুটি দেখে এসো তাহলে কোনো ব্যাপার না। আর মেথডস গুলোকে আমরা বিহেভিয়ার বলে চিনি, আর কিছুই ব্যাপার না। তাহলে মোটামুটি বিহেভিয়ার মানে এটা হচ্ছে অবজেক্টের বিহেভিয়ার, কিরকম ধরনের অবজেক্টের অ্যাট্রিবিউটস বলতে পারো, বা এটাকে ক্যারেক্টারিস্টিক। অ্যাট্রিবিউটগুলোকে বলা হয় ওয়ান কাইন্ড অফ ক্যারেক্টারিস্টিক, CHAR লিখলাম, ক্যারেক্টারিস্টিক বলা হয়। আর তার বৈশিষ্ট্য মানে অ্যানিমেলসের বৈশিষ্ট্য, তার এজ, জেন্ডার, এই দিয়ে আমরা বোঝাচ্ছি। আর বিহেভিয়ার বলতে গেলে তারা কি অ্যাকশন পারফর্ম করবে সেগুলো বিহেভিয়ার বলে মোটামুটি আমরা কিন্তু ক্লাসের গল্পে জানি। বেসিক উপসে কিন্তু আমরা এগুলো পড়াশোনা করে এসেছি। এবার আমরা ক্লাসের যে নোটেশনগুলোকে উপর ডিল করবো। এমনি তো বেসিক আইডিয়াটা তো ক্লিয়ার আমরা জানি যে ইউএমএল ক্লাস নোটেশনের মধ্যে 3টে সেগমেন্ট হবে। একটাতে আমরা ক্লাসের নেম, সেকেন্ড সেগমেন্টে অ্যাট্রিবিউটস রাখবো, আর থার্ড সেগমেন্টে অপারেটর রাখবো। তো এখানে গল্পটা কি বোঝাচ্ছে, এবার এখানে যেটা মেন জিনিস দেখবো যে এটা এই যে মাইনাস দেখলে, প্লাস দেখলে, এগুলো কি, এগুলোকে বলা হয় ভিজিবিলিটি নোটেশন। এমনি তো বাদ এগুলো তো বুঝতে পেরেছো যে প্রত্যেকটা ভেরিয়েবল যখন ডিফাইন করবে তার ডেটা টাইপ তোমাকে কোলন দিয়ে পাশে লিখতে হবে, দেখতে পাচ্ছ আশা করি। কোলনটা এখানে যদি একটু ছোট মনে আমি বলে দিচ্ছি যে ভেরিয়েবলের নাম তারপরে কোলন দেবে। কোলন মানে এরকম দেখতে হবে, এই জিনিসটা কোলন বলা হয়। আমি পাশে বড় করে লিখলাম কোলন, তারপরে তার এই পারে হচ্ছে ভেরিয়েবল নেম, VN লিখলাম ভেরিয়েবল নেম, পাশে হচ্ছে ডেটা টাইপ, ঠিক আছে। এই গল্প তোমরা সেম মেথডের পাশেও করতে পারো। তাহলে মেথড যেটা নেম, মেথড নেম MN লিখলাম, তারপরে কোলন দেবে, তারপর তার রিটার্ন টাইপ, এখানে রিটার্ন টাইপ দেবে। রিটার্ন টাইপ কি, ভয়েড, দেখতে পাচ্ছ এখানে ভয়েড লেখা রয়েছে। ভয়েড মানে কি, মেথড কিছু রিটার্ন করছে কিনা এটা তোমার পাশে মেনশন করতে হয়, এই ব্যাপার। আর প্লাস মাইনাস গুলো কি জিনিস সেটাকে বলা হয় ভিজিবিলিটি নোটেশন, যেটা আমরা তলায় গিয়ে দেখে বুঝতে পারবো। তো মোটামুটি ক্লাসের এটা তো আশা করি বুঝতে পারছো। ক্লাস নেম থাকবে, যেটা আমরা সবার টপ কম্পার্টমেন্টে যে ক্লাস যে বাক্সটা তৈরি করে দেখতে পাচ্ছি, এটা বাক্সটা টোটাল ইজ দ্য বক্স।
এই বক্সের সবার উপর কম্পার্টমেন্টে কিন্তু ক্লাসের নাম রইলো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা, যেখানে এটা সেন্টারে তোমরা বোল্ড, এবার বোল্ড তো আর নর্মালি এটা তো পিডিএফ ফরম্যাট বলে বোল্ড করা আছে, তো অবভিয়াসলি তোমরা নর্মাল লিখে দেবে, কোনো ব্যাপার নাই। অ্যাট্রিবিউট মানে তোমার সেকেন্ড ফিল্ডটা, যেখানে তোমার প্রপার্টিজ আর ফিল্ডকে ডিফাইন করবে, যেখানে তোমার ডেটা মেম্বার্স রাখবে, এবং এটাকে সেকেন্ড কম্পার্টমেন্ট অফ দ্য ক্লাস বক্স দেখতে পাচ্ছ ছবিতে, দেখো সেকেন্ড কম্পার্টমেন্ট, এটা সেকেন্ড কম্পার্টমেন্ট, এটা ফার্স্ট কম্পার্টমেন্টের নাম লিখলাম, সেকেন্ড কম্পার্টমেন্টে লিখেছি, এবং তার সাথে তার ভিজিবিলিটি নোটেশনও দিতে হবে, এটা প্রাইভেট হবে কি পাবলিক হবে। এবার পাবলিকের জন্য কোনটা, প্রাইভেটের জন্য কোনটা তলায় লেখা আছে আমি দেখাবো, এবং তার ডেটা টাইপটাও কিন্তু দিতে হবে। তাহলে ক্লিয়ার হলো? তাহলে ভেরিয়েবলের নামের আগে তোমার পাবলিক প্রাইভেটের ভিজিবিলিটি নোটেশনটা দেবে, তারপর তোমার ডেটা টাইপটা তার পাশে কোলন দিয়ে তুমি এটা লিখে দেবে, হয়ে গেল। মেথডসটা তো লাস্ট কম্পার্টমেন্টে, এটা তো ক্লিয়ার যে থার্ড কম্পার্টমেন্টে আমরা মেথডস গুলোকে রিপ্রেজেন্ট করবো, সেখানেও সেম জিনিস, একটা হচ্ছে তার ভিজিবিলিটি নোটেশন দেবে এবং তার রিটার্ন টাইপ, এবং যদি কোনো প্যারামিটার নেয় সেটাও কিন্তু দিতে হবে। এই যে উপরে দেখো প্যারামিটার নিচ্ছে, এখানে দেখো যে ড্রাইভ, এটা ইন স্পিড, এটা কিন্তু আবার ইন্টিজারে নেবে, মানে একটা স্পিড নামক একটি প্যারামিটার নিচ্ছে ড্রাইভ ফাংশনটা, যেটা কিনা ইন্টিজার টাইপ, সেটাও মেনশন করতে হবে এখানে। যখন তোমরা করবে প্র্যাকটিক্যালি কোনোভাবে খাতায়, এগুলো তোমাদের কিন্তু খুব নখদর্পণে রাখতে হবে। যেরকম আমি মেথডের নাম লিখলাম, তারপর রিটার্ন টাইপ লিখেছি, সেরকম যদি মেথড যদি কোনো প্যারামিটার নাই, এখানে দেখতে পাচ্ছ ইন ড্রাইভ, মানে ইন স্পিড বলে ধরে নাও কোনো একটা ভেরিয়েবলের নাম লিখবে, তার পাশে কোলন দিয়ে আবার তার টাইপটা, মানে ডেটা টাইপটা তোমার পাশে লিখতে হবে, যদি কোনো মেথড কিন্তু কোনো প্যারামিটার নাই, এটাও কিন্তু এখানে মেনশন করতে হবে কতগুলো নিচ্ছে, কমা কমা দিয়ে তুমি করতে পারো, কোনো অসুবিধা, যদি এখানে দুটো থাকে তাহলে কমা কমা দিয়ে করবে, কোনো প্রবলেমের বিষয় নেই, ঠিক আছে। এই হচ্ছে বেসিক আইডিয়াটা। এবার আমরা ভিজিবিলিটি নোটেশনটা দেখবো, যেটা বারবার ওখানে ছিল। ভিজিবিলিটি নোটেশন দেখতে পাচ্ছ প্লাস ফর দ্য পাবলিক, যেটা আমাদের মেথডস বা অ্যাট্রিবিউটের সাথে আমরা যাই। ভিজিবিলিটি নোটেশন ইন্ডিকেট দ্য অ্যাক্সেস লেভেল, তাহলে মোটামুটি অ্যাক্সেস মানে তো জানোই, এটা অ্যাক্সেস স্পেসিফায়ার বলতো উপসে, যে আমাদের তিন ধরনের থাকে, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, এগুলো বেসিক জিনিস। তো পাবলিক গুলোকে প্লাস দিয়ে রিপ্রেজেন্ট করবে, যেটা অল ক্লাস ভিজিবল হবে। মাইনাস হচ্ছে প্রাইভেট, যেটা ভিজিবল উইদিন দ্য ক্লাস থাকবে। হ্যাশট্যাগ মানে হচ্ছে হ্যাশ যে সিম্বলটা, যেটাকে বলে প্রোটেক্টেড, এটা শুধু সাব ক্লাসরা পাবে। আর এইটা মানে হচ্ছে টিল সিম্বলটা প্যাকেজ আর ডিফল্ট ভিজিবিলিটি, যেটা জাভায় রয়েছে। জাভায় দেখো আমাদের 4টে আছে, কিন্তু সি প্লাস প্লাস 3টে, জাভায় 4টে আছে, যেটা ভিজিবল টু ক্লাসেস উইদিন দ্য সেম প্যাকেজ, মানে পাশাপাশি সব লেখা আছে। এর ঘটনা মানেটা কি, যারা বানাবে তারা এটা বুঝিয়ে দেবে। এই ডায়াগ্রামটা দিয়ে মোটামুটি কি পরের দিকে যারা কোডিং করবে তারা একটা আইডিয়া পেয়ে যাচ্ছে। প্লাস দেওয়া মানে পাবলিক দিয়ে দেবে, মাইনাস দেওয়া মানে দিয়ে দেবে, সরি প্লাস মানে পাবলিক, হ্যাঁ, মাইনাস মানে প্রাইভেট দিয়ে দেবে। এই ব্যাপারটা গুলো, এই ছবিটা দেখে সে একটা ডিজাইন করতে কিন্তু, মানে সে কোডিং করতে তাদের হেল্প হয়ে যাবে। তাহলে ডিজাইনে কিন্তু অর্ধেক কাজ কিন্তু এখান থেকে কিন্তু একটা কোডারের জন্য ক্লিয়ার হয়ে যায়। সে যে ছবি দেখে যে কোডটা করবে, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এবার হচ্ছে প্যারামিটার ডাইরেকশনালি কি বলছে, ইন ক্লাস ডায়াগ্রাম parameter directionally refers to the indication of the flow of information between the class through method parameter। এই যে দেখতে পাচ্ছ এটাকে প্যারামিটার, যেটা আমরা অলরেডি বলেছি, মেথডের মধ্যে যদি কোনো প্যারামিটার বা আর্গুমেন্ট, যেটা সিম্পল আমি জানি ফাংশনের মধ্যে কোনো আর্গুমেন্টকে আমরা এই ক্লাস ডায়াগ্রামে বলা হয় প্যারামিটার ডাইরেকশনালি, ঠিক আছে। এটা মেইনলি হেল্প কি করে, ইট হেল্প টু স্পেসিফাই ওয়েদার আ প্যারামিটার ইজ অ্যান ইনপুট, আউটপুট অর বোথ। এখানে কিন্তু মাথায় রাখতে হবে, এখান থেকে বোঝা যাচ্ছে যে এই প্যারামিটারটা ইনপুট দিচ্ছি, মানে দেখো ক্লাসের মধ্যে যে ইনপুট আসছে না আউটপুট আসছে না বোথ এসে ট্রিট করতে, তার কিছু এক্সাম্পল তলায় আছে। দিস ইনফরমেশন ইজ ক্রুশিয়াল ফর আন্ডারস্ট্যান্ডিং হাউ ডেটা ইজ পাস between object during the method call। এটা দিয়ে কিন্তু আমরা মেইনলি এটা কেন রেখেছি, এটা না রাখলেও তো হতো, বাট এখান থেকে একটা আইডিয়া পেয়ে যাবো যে এই ক্লাসের মেথড গুলো যখন অবজেক্ট এদেরকে ইউজ করবে, অবজেক্ট মানে যে ইউজার অ্যাকচুয়ালি অবজেক্ট এই ক্লাসে, নর্মালি এটা সফটওয়্যারের অবজেক্ট কে হয়, অলরেডি আমরা বেসিক আইডিয়াতে আমরা যখন বিহেভিয়ার অ্যাসপেক্টে করেছিলাম, যে ডায়াগ্রামগুলো একটা আইডিয়া পেয়েছিলাম যে একটা ক্লাসের অবজেক্ট কিন্তু আমরা যারা ইউজ করছে, মানে সফটওয়্যারটা যারা ইউজ করে তারাই কিন্তু তারা অবজেক্ট। তো সেই সূত্রে তারা অবজেক্ট কিভাবে মেথড কল করবে, কি প্যারামিটার পাস করবে, কিভাবে তারা ইন্টারঅ্যাক্ট করবে, এটা কিন্তু মোটামুটি এই কারণের জন্য দেওয়া হয়, যাতে একটা আইডিয়া পেয়ে যাওয়া যায়। তলায় কিছু আছে, 3 ধরনের হতে পারে প্যারামিটার, তাহলে মোটামুটি একটা আইডিয়া, যেখানে ইনপুট মানে যখন আমাদের প্যারামিটারটা ঢুকছে, 3টে মেনলি ক্যাটাগরিতে মেনলি ডিভাইড করেছে ডাইরেকশনাল নোটেশন প্যারামিটারকে। যে প্রথমে যে মানে অ্যান ইনপুট প্যারামিটার is a parameter passed from the calling object, মানে client to the called object server during the method invocation। মানে সিম্পল, যদি আমি যখন একটা কোনো ফাংশন কল করছি, যখন যদি কোনো প্যারামিটার পাস করাই, তখন ওটাকে ইন প্যারামিটার বলতে পারো বা ইন ডাইরেকশনাল প্যারামিটারও বলতে পারো, ঠিক আছে। এখানে ক্লায়েন্ট থেকে সার্ভারে, ক্লায়েন্ট কারা, আমরা বলেছিলাম অবজেক্ট মানেই হচ্ছে আমরা যখন কোনো প্যারামিটার পাস করছি, মানে ধরুন আমরা যখন এন্ট্রি, মানে ধরে নাও কোনো সফটওয়্যার যখন ইউজ করি, যখন আমরা কোনো রকম ডেটা যখন লিখে যখন ওকে সাবমিট সেন্ড করি, ডেটাটা কোথায় যায়, সার্ভারে যায়।
তো এটাই ওয়ান কাইন্ড অফ ইন প্যারামিটার, ঠিক আছে। ইট ইজ রিপ্রেজেন্ট বাই আ অ্যারো পয়েন্টিং টুয়ার্ডস দ্য রিসিভিং ক্লাস। কোনো এটা যদি আমাকে রিপ্রেজেন্ট করতে হয়, দেখো এই জায়গায় দেখো এই যে পয়েন্টিং, এই যে অ্যারোটা যেটা আমাদের ক্লাসকে পয়েন্ট করছে, এরকম ধরনের কোনো অ্যারো দিয়ে কিন্তু আমাদের পয়েন্ট করতে হবে। দ্য ক্লাস দ্যাট ওনস দ্য মেথড, যেই ক্লাসটা ওই মেথডটাকে ওন করছে, মানে যেই ক্লাসের মধ্যে লেখা রয়েছে সেটাকে তোমাকে রাখতে হবে। সেম আউট, মানে বুঝতে পারছো যেখানে আউটপুট প্যারামিটারটা কি হবে, যেটা বুঝতে, যেখানে তোমার সার্ভার থেকে যেটা তোমার ক্লায়েন্টের দিকে যায়, এটা আমরা আউটপুট, মানে এখানে রিটার্ন টাইপে মেনশন করতে, এক্সাম্পল নেই যদিও বা, এখানে তোমার রিটার্ন দিতে হতো, এখানে ভয়েড যেরকম লেখা রয়েছে এখানে কিন্তু পাশে তোমাকে রিটার্ন বলে বলতে হতো যে এই জায়গাটা ধরে নাও। আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরো ড্রাইভটারই দিচ্ছি, প্লাস লিখবে, ড্রাইভ লিখবে, ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ, এখানে যে ভয়েড কথাটা আছে না, এখানে তোমার ইন্ট দিয়ে দেবে। তো ইন্ট দেওয়া মানেই হচ্ছে ধরে নাও এই ড্রাইভ ফাংশনটা কোনো একটি তোমার ডেটা তোমাকে রিটার্ন করছে, তখন এটাকে অ্যারোটা তোমার বাইরের দিকে হয়ে যাবে, যেরকম এখানে ইনসাইড অ্যারো রয়েছে, এটা আউটসাইড অ্যারো হয়ে যাবে। এই হচ্ছে বেসিক আইডিয়া, মানে এই ফাংশনটা তোমাকে কিছু আরেকটা এর পরে ইন আউট, মানে এই সেম জিনিসটা ধরে নাও লিখলাম ড্রাইভের মধ্যে ধরে নাও যেটা আমি দিয়েছি, ধরে নাও একটা ভেরিয়েবল এস বলে যেটা ইন্টে রয়েছে, প্লাস তোমাকে আবার কোলন দিয়ে যদি ইন্ট দাও, তাহলে এটা বোথ মানে কি, মানে এই ফাংশনটা কোনো প্যারামিটার নিচ্ছে প্লাস এই ফাংশনটা কোনো একটা প্যারামিটার দিচ্ছে, তাহলে এটা ইন আউট বোথ হবে। এটা যেরকম শুধু আউট প্যারামিটার ডিরেকশন বলতে পারো, আর এটা হচ্ছে ইন আউট বোথ, যেখানে তোমার কোনো জিনিস যাচ্ছে প্লাস তার বিনিময়ে কোনো জিনিস আসছে। এইরকম ধরে তোমরা কিন্তু নোটেশন এখানে দিতে পারো, যেখানে দেখতে পাচ্ছ ইন আউট বোথ আছে, তাও ওটা ক্লিয়ার হয়ে গেল। এটাকে রিপ্রেজেন্ট বাই অ্যারো পয়েন্টিং ফ্রম দ্য রিসিভিং ক্লাস, যে ক্লাস থেকে আসে অ্যারোটা তার অপোজিট দিকে পয়েন্ট করবে, যেটা আমি অলরেডি করে দেখালাম। আর ইন আউট মানে বুঝতে পারছো যে ফাংশনটা বোথ ইনপুটও নেয়, তার বিনিময়ে আউটপুটও দেয়। ইট ক্যারিজ ইনফরমেশন ফ্রম দ্য কলিং অবজেক্ট টু দ্য কল অবজেক্ট অ্যান্ড দ্য ভাইস ভার্সা, মানে যে পাঠাচ্ছে, মানে যে কল করছে অবজেক্টটা সেও প্যারামিটার দিচ্ছে এবং অপোজিট এন্ড থেকেও কোনো একটা ভ্যালু পাচ্ছি। এটাকে আমরা টুয়ার্ডস, এটাকে রিপ্রেজেন্ট করবে অ্যারো দিয়ে পয়েন্টিং টুয়ার্ডস এন্ড অ্যাওয়ে ফ্রম দ্য রিসিভিং ক্লাস, মানে বোথ বাই ডাইরেকশনাল তুমি অ্যারো দিয়ে দিলেও কিন্তু এটাতে কোনো অসুবিধা নেই, এইভাবে তুমি অ্যারো দাও যে এইভাবে কাজটা হচ্ছে। এইভাবে আমরা তিন ধরনের প্যারামিটার কিন্তু হতে পারে, যেখানে আমরা মেথডের মধ্যে লিখতে পারি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল। এক হচ্ছে যখন আমরা মেথড যখন তৈরি করি, মানে ক্লাস ডায়াগ্রামের মধ্যে মেথড, যে 3 নম্বর যে কম্পার্টমেন্টে যে মেথড লেখা হয়, সেখানে কিন্তু এরকম ধরনের গল্প, এটাকে যেরকম ইন বলা হয়, এটা আউট বলা হয়, এটা ইন আউট বলা হয়। 3 ধরনের ভাবে ফাংশনকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। দেখো বাতিগুলো ভয়েড আছে, ভয়েড মানে এখানে আউট কিছু হচ্ছে না, মানে ফাংশন কিছু রিটার্ন করছে না, বাট এই স্টার্ট আর স্টপ কোনো ডেটা নিচ্ছে না অ্যাজ দ্য ইনপুট। এটা তো কখনো সম্ভব না। যে কোনো ফাংশন তুমি যখন করবে তার মোটামুটি একটা ইনপুট প্যারামিটার নেবে, আউটপুট দেবে, নাহলে তো ফাংশনের কোনো কাজই নেই। এটা জাস্ট একটা ডেমো এক্সাম্পলের জন্য জিনিসটাকে এইভাবে মানে রাখা রয়েছে, কিন্তু অ্যাকচুয়াল কিন্তু সেরকম হয় না। এখানে তোমাকে দুটো জিনিসই রাখতে হয়, মানে ক্লাস কিছু ইনপুট নেবে, তার বিহাফে কিছু আউটপুট দেবে। এরকম ধরনের ডিজাইন করতে গেলে কিরকম হতে পারে, তার আইডিয়াটা এখান থেকে ক্লিয়ার হয়ে গেছে আশা করি। এবার আমরা চলে গেলাম সম্পর্ক। মোটামুটি আমরা কোনো ক্লাসের বেসিক, এখানে খুব একটা কিছু বড় কোনো ব্যাপার নেই, জাস্ট ক্লাসের যে চারকোনা বক্স, তার মধ্যে 3টে কম্পার্টমেন্ট, প্রথমে ক্লাস নাম, তারপর হচ্ছে ভেরিয়েবল, তারপর হচ্ছে তার মেথডস এর মধ্যে কিরকম প্যারামিটার থাকবে সেটাও বুঝে গেছো। এবার পড়বো দুটো ক্লাসের মধ্যে সম্পর্ক। অনেক ধরনের সম্পর্ক আছে, সবগুলো পড়ে নিলেই মোটামুটি আমাদের কিন্তু গল্প শেষ হয়ে যাবে। তো সম্পর্ক মানে বুঝতে পারছো এত ধরনের সম্পর্ক রয়েছে, এটা কম্পোজিট, ডাইরেক্ট অ্যাসোসিয়েট, ইউজেস ডিপেন্ডেন্সি, জেনারেলাইজেশন, অ্যাগ্রিগেশন, অ্যাসোসিয়েশন, ডিপেন্ডেন্সি, রিয়েলাইজেশন, এতগুলো কিন্তু আমাদের সম্পর্ক এত ধরনের হতে পারে। প্রত্যেকটা ধরনই এক একটা করে দেখবো উইথ দ্য এক্সাম্পল, তাহলে ক্লিয়ার হবে। এটাই কিন্তু তোমাদের কিন্তু আলটিমেটলি যখন অনেক সময় প্র্যাকটিক্যালে এরকম ধরনের বা ডাইরেক্ট পরীক্ষায় বলে দেয় যেরকম একটা ক্লাস ডায়াগ্রাম বানাও, তখন তোমাদের বলে দেবে কতগুলো ক্লাস আছে, কোন ক্লাস এরকম ধরনের সম্পর্কে বিলং করা আছে, তো সেটাকে তোমাকে ভেবে তোমাদের এই রিলেশনশিপগুলো তোমাদের কিন্তু এখানে মেনশন করতে হবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ ইন আ ক্লাস ডায়াগ্রাম রিলেশনশিপ বিটুইন ক্লাসেস ডিসক্রাইব হাউ ক্লাস আর কানেক্টেড অর ইন্টারঅ্যাক্ট উইথ ইচ আদার উইদিন আ সিস্টেম। তাহলে এখান থেকে বুঝতে পারছো এখানে দুটো ক্লাস কিভাবে কানেক্ট রয়েছে, মানে সম্পর্কে কিভাবে গঠিত রয়েছে, প্লাস তারা কিভাবে ইন্টারকানেক্ট করছে নিজের মধ্যে বা ইন্টারঅ্যাক্ট করছে। এটা কিন্তু তোমরা এই রিলেশনশিপ দেখেই বুঝতে পারো। দেয়ার আর সেভারাল টাইপ অফ রিলেশনশিপ ইন অবজেক্ট ওরিয়েন্টেড মডেলিং, ইচ সার্ভিং আ স্পেসিফিক পারপাস। প্রত্যেকটা মানে এখানে অনেক ধরনের রিলেশনশিপ, এই জিনিসগুলো কিন্তু আমরা প্র্যাকটিক্যালি কিন্তু উপসে পড়িনি, আমরা শুধু ক্লাস বানিয়েছি, অসুবিধা নেই। দুটো ক্লাস এক জায়গায় দেখেছি, দুটো ক্লাস আমরা ইনহেরিটেন্স দিয়ে অনেক সময় লিঙ্ক করিয়েছিলাম। একটা ক্লাসের অবজেক্ট
আরেকটা ক্লাসে বানিয়েছিলাম, এই জিনিসগুলো পড়েছিলাম, বাট এই সম্পর্ক রিলেশনশিপটা ডাইরেক্টলি কিন্তু কেউ আমাদের পড়ায়নি। কিন্তু এখানে যখন তোমরা পড়বে জিনিসটা আমি যখন বোঝাবো, দেখবে অলরেডি কিছু জায়গায় কিন্তু তোমরা একটা প্র্যাকটিক্যাল করেছো, বাট এর নামটা জানতে না। প্র্যাকটিক্যাল তোমরা করে এসছো যখন তোমরা একটা ক্লাসকে ইনহেরিট বাই ইনহেরিট তুমি আরেকটা ক্লাসে ডেটাকে মানে লিখেছো, মানে দুটো ক্লাসকে বাই ইনহেরিটে তুমি লিঙ্ক করিয়ে দিয়েছো বা জয়েন করিয়েছো বলতে পারো, মানে একটা ক্লাসের ডেটা বাই ইনহেরিট আর একটা ক্লাসে আসছে। তাই এটাও কিন্তু একটা সম্পর্ক, দুটো ক্লাস একটা সম্পর্কের মধ্যে গঠিত রয়েছে। এই জিনিসপত্রগুলো আমরা বলে দিয়েছি, বাট এটার মধ্যে কি এই যে সম্পর্ক নামগুলো কিন্তু আমরা জানতাম না, সে নামগুলো আমরা এখানে পড়বো একটা করে, কোনো ক্লিয়ারের করলে আমরা জিনিসটা বুঝে যাবো। অ্যাসোসিয়েশন ফার্স্ট যে ক্যাটাগরির মধ্যে রয়েছে দেখতে পাচ্ছ, যেটাকে বলা হয় অ্যান অ্যাসোসিয়েশন ইজ আ রিপ্রেজেন্ট আ বাই ডিরেকশনাল রিলেশনশিপ বিটুইন টু ক্লাস। বাই ডিরেকশনাল মানে বোথ ওয়েতে পার্টিসিপেট করছে, দুটো ক্লাস এই সম্পর্কতে বোথ ওয়ে করছে। এটা কি বলছে? ইট ইন্ডিকেট দ্যাট ইনস্টেন্স অফ ওয়ান ক্লাস আর কানেক্টেড টু দ্য ইনস্টেন্স অফ আদার ক্লাস। মানে ইনস্টেন্স মানে অবজেক্ট, এটাও ক্লিয়ার করে নাও। ইনস্টেন্স মানেই অবজেক্ট, তাহলে একটা ক্লাসের অবজেক্ট আরেকটা ক্লাসের অবজেক্টের সঙ্গে তারা কানেক্ট করে রয়েছে, তাহলে এটাকেই বলে অ্যাসোসিয়েশন রিলেশনশিপ। এক্সাম্পল দেবো, চিন্তার বিষয় নেই। অ্যাসোসিয়েশন আর টিপিক্যালি ডিপিক্ট অ্যাজ আ সলিড লাইন কানেক্টিং দ্য ক্লাস। তাহলে অ্যাসোসিয়েশন কিভাবে হয়? সলিড লাইন দিয়ে আমাদের কিন্তু বোঝা যায়। উইথ অপশনাল অ্যারো ইন্ডিকেটিং দ্য ডাইরেকশন অফ রিলেশনশিপ। এখানে অ্যারো হেডটা অপশনাল, যেহেতু ডাইরেকশনটা বোঝাতে কার কোন দিকে ডাইরেকশন, এই জন্য অ্যারো হেডটা তোমাদের অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। আর অ্যারো হেড দিলে তাহলে মানে কি ইন্ডিকেট করবে? তাহলে ডাইরেকশন মানে কে কার সাথে সম্পর্ক, এটা কিন্তু তোমার এখানে অ্যারো দিয়ে বুঝতে পারছো। এই এক্সাম্পলটা ক্লিয়ার হলে ক্লিয়ার হয়ে যাবে। বলছি ধরে নাও, লেট কনসিডার আ সিম্পল সিস্টেম অফ ম্যানেজিং আ লাইব্রেরি। মানে লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমের গল্প এখানে বলেছে। ইন দিস সিস্টেম উই হ্যাভ টু মেন এন্টিটিস। এই সিস্টেমে দুটো আছে, একটা বুক অ্যান্ড আ লাইব্রেরি। তাহলে ক্লিয়ার হয়ে গেল, বুক আর লাইব্রেরি। দেখতে পাচ্ছ বুক একটা ক্লাস আর লাইব্রেরি। আর এখানে অ্যাট্রিবিউট আর মেথডস কিছু দিইনি, দুটো ক্লাস রয়েছে যেখানে বুক আর একটা লাইব্রেরি। ভালো কথা। বলছে ইচ লাইব্রেরি কন্টেন্ট মাল্টিপল বুক। ভালো কথা, একটা লাইব্রেরির মধ্যে তো মাল্টিপল বুক থাকবে, এটা নিয়ে কোনো কথাই না। অ্যান্ড ইচ বুক বিলং টু আ স্পেসিফিক লাইব্রেরি। তো লাইব্রেরি বলতে গেলে কি, আমাদের ফিজিক্স লাইব্রেরি, কেমিস্ট্রি লাইব্রেরি, কম্পিউটার লাইব্রেরি, এরকম ধরনেরই তো লাইব্রেরি হয়। একটা লাইব্রেরির মধ্যে সেকশনস থাকে, তো তার নাম দিয়ে দিলাম ফিজিক্স লাইব্রেরি, বায়োলজি লাইব্রেরি, এরকম ভাবে আমরা নাম দিয়েছি। বা কলেজ লেভেলে তোমরা দেখছো সেখানে তো মেকানিক্যাল লাইব্রেরি, সিভিল লাইব্রেরি, এরকম ভাবে একটা লাইব্রেরির মধ্যে সেকশন করে দেওয়া রয়েছে। ধরে না, তো একটা লাইব্রেরির মধ্যে অনেক রকম লাইব্রেরি রয়েছে, কিন্তু বলতে চেয়েছে যে ইচ লাইব্রেরি কন্টেন্ট মাল্টিপল বুক। প্রত্যেকটা লাইব্রেরির মধ্যে মাল্টিপল বুক আছে, এবং ইচ লাইব্রেরি বিলং টু স্পেসিফিক লাইব্রেরি। প্রত্যেকটা বই কিন্তু একটা স্পেসিফিক লাইব্রেরিকে বিলং করছে। দিস রিলেশনশিপ বিটুইন দ্য বুক অ্যান্ড লাইব্রেরি রিপ্রেজেন্ট অ্যাসোসিয়েশন। এখানে বুক এবং লাইব্রেরি তারা কিন্তু একটা অ্যাসোসিয়েট সম্পর্কের মধ্যে কিন্তু গঠিত করছে। দ্য লাইব্রেরি ক্লাস ক্যান বি কনসিডার এজ আ সোর্স ক্লাস, বাট ইট কন্টেন আ রেফারেন্স টু মাল্টিপল ইনস্টেন্স অফ আ বুক। এটাকে সোর্স ক্লাস বলা হচ্ছে, কারণ এটা ছাড়া কিন্তু কোনোভাবে বাঁচার কোনো ব্যাপার নেই। তো বুক কিন্তু লাইব্রেরি একটা বিলঙ্গিং, তো অবভিয়াসলি সোর্স ক্লাস বলা হচ্ছে। দ্য লাইব্রেরি ক্লাস শুড বি কনসিডার্ড দ্য টার্গেট ক্লাস বিকজ ইট বিলং টু আ স্পেসিফিক লাইব্রেরি। তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল। লাইব্রেরি ক্লাস কিন্তু এটা বলতে পারো বুকটা যে টার্গেট ক্লাস, কেন কি প্রত্যেকটি বুক এটা স্পেসিফিক লাইব্রেরিকে কিন্তু বিলং করে। কিন্তু বুকটা সোর্স ক্লাস কেন, এটাও ক্লিয়ার হলো, কেন কি একটা লাইব্রেরির মধ্যে মাল্টিপল বুকস রয়েছে, আর এক একটি বই কিন্তু তার স্পেসিফিক লাইব্রেরিকে হোল্ড করছে। তাহলে এখান থেকে একটা আইডিয়া কি ক্লিয়ার হলো, তাহলে তারা নিজেদের মধ্যে অ্যাসোসিয়েট সম্পর্ক কিন্তু গঠিত করছে। মানে একের অবজেক্ট একে অপরের অবজেক্টের সঙ্গে ডাইরেক্টলি লিঙ্ক আপ। প্রথমেই বলেছিল, এই ফার্স্ট লাইনের ডেফিনেশনটা খুব ইম্পর্টেন্ট ছিল। ডেফিনেশন এখান থেকেই ক্লিয়ার হয় যে ইনস্টেন্স অফ ওয়ান ক্লাস আর কানেক্টেড টু দ্য ইনস্টেন্স অফ আদার ক্লাস। মানে একটা ক্লাসের ইনস্টেন্স মানে ওয়ান ক্লাসের মানে বুকের, এখান থেকে তুমি ক্লিয়ার করো লাইব্রেরির যে অবজেক্ট আমি ধরলাম আর বুকের ধরে নাও অবজেক্ট, দে আর ইন্টার কানেক্টেড। তারা কিন্তু কানেকশন বিলং করছে, সম্পর্ক এরা কিন্তু নিজেদের মধ্যে করছে। একটা বই ধরে নাও, আমি যদি কত কথা বলছি, যেরকম সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর যদি বই, এটা কম্পিউটার সায়েন্স থেকে বিলং করছে, তাই তো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। এবার কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং লাইব্রেরির মধ্যে কিন্তু শুধু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং না, অনেকগুলো বই আছে, যেটা মধ্যে ডিজিটাল ইলেকট্রনিক্স আছে, আমাদের ডেটা স্ট্রাকচার আছে। তাহলে এগুলো এতগুলো বই কিন্তু ধরে নাও আছে, আমি হাইপোথেটিক্যাল এক্সাম্পল দিলাম। তো সেই সূত্রে দাঁড়িয়ে একটা তোমার সিএসসি লাইব্রেরির মধ্যে এতগুলো বই থাকতে পারে, বাট একটা বই কিন্তু স্পেসিফিক তোমার লাইব্রেরিকেই বিলং করবে, তাই তো। যেরকম ডিজিটাল ইলেকট্রনিক্সও তোমার কিন্তু সিএসসি কে বিলং করছে, সেরকম ডেটা স্ট্রাকচারও কিন্তু তোমার সিএসসি কেই বিলং করছে। এটাই ব্যাপার।
আদার্স অনেক বই হতে পারে যারা ডিফারেন্ট ডিফারেন্ট লাইব্রেরি থেকে বিলং করছে। তাই দুটো অবজেক্ট কিন্তু ইন্টারলিঙ্কড কোনোভাবে, ঠিক আছে। এবার আমরা এদেরই একটা ভার্সন বলতে পারো, এই অ্যাসোসিয়েশনের একটা পার্ট বলা হয়, এটাকে বলা হয় ডাইরেক্ট অ্যাসোসিয়েশন, ইজ আ পার্ট অফ অ্যাসোসিয়েশন অনলি। এটা একটা ক্যাটাগরিটা দেখবো। বলছে ডাইরেক্ট অ্যাসোসিয়েশন ইন ইউএমএল ক্লাস ডায়াগ্রাম রিপ্রেজেন্ট আ রিলেশনশিপ বিটুইন টু ক্লাস উইথ দ্য অ্যাসোসিয়েশন হ্যাজ আ ডিরেকশন। এবার গল্পটায় কি আসলো, যেরকম নর্মাল অ্যাসোসিয়েশনের মধ্যে কিন্তু আমরা অপশনাল অ্যারো হেড ছিল, মানে আমরা কোনো দিকে আমরা এরকম দিইনি যেটা এই দিকে আসছে কি এই দিকে আসছে, এটা কিন্তু আমরা দিইনি কোনোভাবেই, কিন্তু অ্যারো হেড কিন্তু কোনোভাবে আমরা এখানে মেনশন করিনি, ঠিক আছে, তো বুঝতে পারলে। তো এখানে মেন কথাটা হচ্ছে যে ডাইরেক্ট অ্যাসোসিয়েট মানে এখানে অ্যারো হেড থাকবে অ্যাজ আ ডিরেকশন, মানে কোন দিকে যাচ্ছে এই সম্পর্কটা, ইন্ডিকেটিং দ্যাট ওয়ান ক্লাস অ্যাসোসিয়েট উইথ অ্যানাদার ক্লাস ইন স্পেসিফিক ওয়ে। এই ডিরেকশনটা এখানে কিন্তু আমরা মেনশন করবো, যেটা ডাইরেক্ট অ্যাসোসিয়েশনের মধ্যে এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে, ওটা কিন্তু অ্যাসোসিয়েশনের পার্ট একটা, ঠিক আছে। যেমন দেখো বলছে ইন আ ডিরেক্টেড অ্যাসোসিয়েশন অ্যান অ্যারোহেড ইজ অ্যাডেড টু দ্য অ্যাসোসিয়েশন লাইন টু ইন্ডিকেট দ্য ডিরেকশন অফ রিলেশনশিপ, মানে এখানে অ্যারোহেড অ্যাড করে দিচ্ছি, দিয়ে আমরা বুঝিয়ে দিচ্ছি যে কোন দিকে সম্পর্কটা ফ্লো করছে। দ্য অ্যারো পয়েন্টেড ফ্রম দ্য ক্লাস that initiate the association to the class that is being targeted or affected by the association, মানে যেই ক্লাস থেকে শুরু হচ্ছে এবং যেটা টার্গেটেড ক্লাসে গিয়ে শেষ হচ্ছে সেই দিকে আমাদের অ্যারোটা থাকবে। এক্সাম্পল তাহলে একটা দেখালে ক্লিয়ার হয়ে যাবে। তো ডাইরেক্টেড অ্যাসোসিয়েশন আর ইউজ when the association has a specific flow or directionality। এটা কখন ব্যবহার করে, যদি কোনো স্পেসিফিক ফ্লো হয়, ডেটার বলতে পারো বা ডাইরেকশনালিটি, তখন আমরা মেনলি ব্যবহার করি, such as indicating which class is responsible for initiating the association or which class has a dependency on other or another বলতে পারো। এটা মেইনলি কখন ইউজ করতে পারো, ধরে নাও কে প্রথমে সম্পর্কটা ইনিশিয়েট করেছে এরকম হতে পারে, কে রেসপন্সিবল, বা হতে পারে কোনো ক্লাসের উপর ডিপেন্ড হয়ে রয়েছে, তখন কিন্তু আমরা এই ডাইরেক্ট অ্যাসোসিয়েশন কিন্তু এই সম্পর্কটা কিন্তু এখানে দেখাই আমরা মেইনলি। তো চলো এখানে জেনারেল সিনারিওতে কি বলছে, এখানে ধরো না টিচার বলে একটা ক্লাস রয়েছে অ্যাসোসিয়েট উইথ আ কোর্স ক্লাস, তাহলে অবভিয়াসলি এটা বুঝতে পারছো দেখো টিচারের সাথে ডাইরেক্ট অ্যাসোসিয়েশন কোর্স, টিচার যে সোর্স ক্লাস হচ্ছে টিচারই তো কোর্স পড়াবে, কোর্স তো নিজে নিজে পড়তে পারে না, তাহলে এখান থেকে ক্লিয়ার হয়ে যাচ্ছে। দেখো কি লিখেছে, এটা ইউনিভার্সিটি সিস্টেমে দুটো ক্লাস রয়েছে, দ্য ডাইরেক্ট অ্যাসোসিয়েটেড অ্যারো মে পয়েন্ট ফ্রম দ্য টিচার ক্লাস টু দ্য সোর্স ক্লাস ইন্ডিকেটিং আ টিচার ইজ অ্যাসোসিয়েট অর টিচেস আ স্পেসিফিক কোর্স, টিচার ডাইরেক্টলি অ্যাসোসিয়েট করছে। তো টিচার থেকে তোমরা সোর্স ক্লাস আর টার্গেট ক্লাস হচ্ছে কোর্স, তো টিচার কোর্স পড়ায়, হ্যাঁ টিচার একটা কোর্সকে পড়ায়, তো সেইভাবেই ডাইরেকশনটা এখানে বিল্ড আপ হয়েছে। দ্য সোর্স ক্লাস ইজ দ্য টিচার ক্লাস ইনিশিয়েট দ্য অ্যাসোসিয়েশন বাই টিচিং আ স্পেসিফিক কোর্স, তাহলে এখান থেকে অ্যাসোসিয়েশনটা বুঝতে পারলে যে টিচারে কিন্তু কোর্স করে। এগুলো মোটামুটি আমরা খুব ভুল না বললে এগুলো যারা ইয়ার ডায়াগ্রাম পড়ে এসছো তাহলে মোটামুটি এখান থেকে একটা আইডিয়া তোমাদের পাবেই, ডেটাবেস থেকে কিন্তু এর আইডিয়া কিন্তু পাবেই, এটা কোনো বিকল্প কোনো ব্যাপার নেই। যারা ডেটাবেসে ইয়ার ডায়াগ্রামের আইডিয়া খুব ভালো তারা এগুলো দেখে বুঝতে খুব অসুবিধা কিন্তু তোমাদের হবে না, খুব সিম্পল জিনিস এইগুলো। যে টিচার কিভাবে টিচার একটা কোর্স কে করাবে, টিচার করাবে, টিচারকে ডাইরেক্ট লিঙ্ক রয়েছে কোনো কোর্সের সাথে, এটাই গল্প। দ্য টার্গেট ক্লাস ইজ দ্য কোর্স ক্লাস, দ্য কোর্স ক্লাস ইজ এফেক্টেড বাই দ্য অ্যাসোসিয়েশন as it been taught by a specific teacher, মানে এই যে কোর্স, ধরে নাও কোর্স ক্লাসের অবজেক্ট কারা কারা হতে পারে, ধরে নাও যেটা বললাম, ধরে নাও সিএসই এই কোর্সটা কে করাচ্ছে, ধরে নাও ইসিই কে করাচ্ছে, তো একটা টিচার হতে পারে, এখানে কথা বলছি একটা টিচার ডাইরেক্টলি এটা একে করায়, সিএসই কোর্স করায়, তাহলে ডাইরেক্ট এখানে অ্যাসোসিয়েশন দেখো টিচার থেকে আসছে। টিচার ধরে নাও কোনো একটা এক্সওয়াইজেড টিচার রয়েছে, সে টিচারটা ধরে নাও সিএসইটা পড়ায়, আর ধরে নাও এবি একটা টিচার রয়েছে সে তোমার ইসিই পড়ায়, এরকম ধরনের সম্পর্ক কিন্তু গঠিত হয়েছে, এই কে বলা হয় কি আমাদের ডাইরেক্ট অ্যাসোসিয়েশন। নেক্সট হচ্ছে আমাদের অ্যাগ্রিগেশন। অ্যাগ্রিগেশন কি বলছে, অ্যাগ্রিগেশন ইজ আ স্পেশালাইজড ফর্ম অফ অ্যাসোসিয়েশন, যে অ্যাসোসিয়েশনের উপরে পড়েছি তার একটা স্পেশালাইজ ফর্ম বলতে পারো, যেখানে দ্যাট রিপ্রেজেন্ট আ হোল পার্ট রিলেশনশিপ, ইট ডিনোট আ স্ট্রঙ্গার রিলেশনশিপ ওয়ার ওয়ান ক্লাস দ্য হোল কন্টেন্ট অর ইজ কম্পোজড অফ অ্যানাদার ক্লাস দ্য পার্ট। এখানে কি কথাটা বলতে চাইছে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হবে। অ্যাগ্রিগেশন কথাটার মানে কি, যে একটা ক্লাস দুটো ক্লাসের মধ্যে সম্পর্ক কথা বলছে, এটা যদি একটা সিম্পল কথায় আমি মানেটা বোঝাই, যে দুটো ক্লাস রয়েছে, একটা ক্লাসকে হোল বলা হচ্ছে, একটা ক্লাসকে তার পার্ট বলা হচ্ছে, বলছে হোল যদি চলে যায় তাহলে পার্ট কিন্তু এক্সিস্ট করবে, এরকম ধরনের সম্পর্কে বলা অ্যাগ্রিগেশন, যেটা কিনা ওপেন ডায়মন্ড, এই দেখতে পাচ্ছ ওপেন ডায়মন্ড সিম্বল দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। The aggregation is represented by a diamond shape on the side of the whole class. This kind of relationship, the child class can exist independently of its parent class, মানে এখানে যে চাইল্ড ক্লাসটা ওয়ান কাইন্ড অফ দেয়ার ইন্টারকানেক্টেড, তারা হয়তো ইনহেরিটেন্সে লিঙ্ক করা রয়েছে, চাইল্ড ক্লাস কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করতে পারবে উইদাউট দ্য প্যারেন্ট ক্লাস।
এটাই হচ্ছে অ্যাগ্রিগেশন সম্পর্ক বলছে, যেখানে একটা ক্লাসকে হোল এবং তার একটা পার্ট, ঠিক আছে, সাব ক্লাস বলতে পারো, পার্ট অফ দ্য মেন ক্লাস। ধরো কন্টেনার, হোল হচ্ছে কন্টেনার ক্লাস, তার পার্ট হচ্ছে এমপ্লয়, কোম্পানি এমপ্লয়। কোম্পানি বন্ধ হয়ে গেলে এমপ্লয়রা অন্য জায়গায় গিয়েও কাজ করতে পারে, তাহলে এমপ্লয় এক্সিস্ট করবে। কথাটার মানে হচ্ছে কোম্পানি তোমার কোনো কারণে বন্ধ হয়ে যেতে পারে, বাট এমপ্লয় কিন্তু এক্সিস্ট করবে, সে অন্য কোথাও গিয়ে কাজ করতে পারে, এমপ্লয় নিজস্ব একটি এক্সিস্টেন্স আছে। এরকম ধরনের সম্পর্কে বলা হয় আমাদের অ্যাগ্রিগেশন রিলেশনশিপ বলা হয়। দ্য কোম্পানি ক্যান কনসিডার অ্যাজ আ হোল while the employee আর দ্য পার্ট। তাহলে কোম্পানি তো হোল, মানে কোম্পানি একটা হোল ক্লাস যার মধ্যে এমপ্লয় কাজ করছে, কোম্পানির মধ্যে এমপ্লয় কাজ করে, বাট এমপ্লয় বিলংস টু দ্য কোম্পানি অ্যান্ড দ্য কোম্পানি হ্যাভ মাল্টিপল এমপ্লয়। কোম্পানি তো অবভিয়াসলি এমপ্লয় কিন্তু কোম্পানিকে বিলং করছে ডাইরেক্টলি, আর একটা কোম্পানির মধ্যে মাল্টিপল এমপ্লয় হতে পারে। হাউএভার ইফ দ্য কোম্পানি শাট ডাউন, মানে কোম্পানি যদি বন্ধ হয়ে যায়, দ্য এমপ্লয় ক্যান স্টিল এক্সিস্ট অ্যান্ড ওয়ার্ক এলসওয়্যার, মানে অন্য কোথাও গিয়ে কাজ করতে পারে। কোম্পানি বন্ধ হয়ে গেলে এমপ্লয় মরে যাবে এরকম তো ব্যাপার না, এমপ্লয়ও শেষ হয়ে যাবে তা তো ব্যাপার না। এরকম ধরনের সম্পর্ক যদি কোথাও তৈরি করতে হয়, তখন আমরা অ্যাগ্রিগেশন সম্পর্ক কিন্তু ব্যবহার করি। নেক্সট হচ্ছে কম্পোজিশন, মানে অ্যাগ্রিগেশন থেকে আরো স্ট্রঙ্গার ফর্ম, মানে যেখানে একজন না থাকলে আরেকজন থাকবে না। একদম সিম্পল কথায় বাংলায় প্রথমে বলে দিলাম যে এটাতে অ্যাগ্রিগেশনে দেখো লেখাই রয়েছে কম্পোজিশন ইজ আ স্ট্রঙ্গার ফর্ম অফ অ্যাগ্রিগেশন। এখানে যে গল্পটা রয়েছে এক্সাম্পলটা দেখো, এই যে কন্ট্যাক্ট বুকস, এই যে অ্যাগ্রিগেশনকে আমরা, এই কম্পোজিশনকে আমরা এইভাবে মানে সলিড ডায়মন্ড দিয়ে রিপ্রেজেন্ট করি, আর কন্ট্যাক্টস। তো কন্ট্যাক্ট বই যদি ক্লাস এই ধরনের ক্লাসটা না থাকে, তো কন্ট্যাক্টস কি করে থাকবে? সেম এটাও একটা হোল ক্লাস, এটা হচ্ছে তার পার্ট ক্লাস, ঠিক আছে। তো কন্ট্যাক্ট বুক না থাকলে কন্ট্যাক্টটা রাখবো কোথাও, কন্ট্যাক্টটা কার থাকবে? তো সেই সূত্রে এটাকে বলা হয় আমাদের কম্পোজিশন, মানে একজন চলে গেলে একজনও চলে যাবে, মানে একজন মারা গেলে আরেকজন মরে যাবে, এরকম গল্পটা, ঠিক আছে। দেখো, ইন্ডিকেটিং আ মোর সিগনিফিকেন্ট ওনারশিপ or dependency relationship, মানে এটা আরো সিগনিফিকেন্টলি কাজটা করছে। ইন কম্পোজিশন দ্য পার্ট ক্লাস ক্যান নট এক্সিস্ট ইন্ডিপেন্ডেন্টলি অফ দ্য হোল ক্লাস, মানে যেটা আগের গল্পতে কি ছিল, যে পার্ট ক্লাসটাকে তারই একটা পার্ট বা সাব পার্ট বলতে পারো। তো এই ক্লাসটা কিন্তু আগের ক্ষেত্রে, মানে অ্যাগ্রিগেশন ক্ষেত্রে কিন্তু তারা ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করতে পারতো, কিন্তু কম্পোজিশনের ক্ষেত্রে কি হবে, যদি তোমার যে সাব পার্টটা বা পার্ট ক্লাসটা যেটা রয়েছে, হোল ক্লাসের একটা পার্ট ক্লাস, সে যদি তাকে ছাড়া বাঁচতে না পারে, তখন সে সম্পর্কটাকে বলা হয় কম্পোজিশন রিলেশনশিপ বলা হয়। তো কম্পোজিশন রিলেশনশিপ রিপ্রেজেন্ট বাই আ ফিল ডায়মন্ড শেপ অন দ্য সাইড অফ দ্য হোল ক্লাস। যে হোল ক্লাসের সাইডে দেখো ফিল ডায়মন্ড শেপ দিয়ে আমি কিন্তু করে দিয়েছি। এখানে একটা গল্পটা এক্সাম্পলটা যেটা বললাম সেটা কি বলেছে, ইমাজিন আ ডিজিটাল কন্ট্যাক্ট বুক অ্যাপ। ডিজিটাল কন্ট্যাক্ট বুক অ্যাপের কথা বলছে। দ্য কন্ট্যাক্ট বুক ইজ দ্য মেন পার্ট অ্যান্ড দ্য কন্ট্যাক্ট এন্ট্রি ইজ দ্য স্মলার পার্ট বা ইনসাইড ইট, তার মধ্যে রয়েছে। The contact book fully control and own the contact entry. The contact book এর মধ্যে পুরো কন্ট্রোল রয়েছে contact entry. If the contact book is deleted, then all contact entries also removed. যদি contact বইটাই যদি উড়ে যায়, তাহলে আর contact গুলো থাকবে না। So this is the example of composition, because the contract entry cannot exist without the contract book. Contact যে এন্ট্রিসটা সেটা কিন্তু contact books ক্লাস ছাড়া কিন্তু থাকতে পারে। এরকম অনেক এক্সাম্পল হতে পারে যেটা তোমরা ব্যবহার করতে যে গাড়ি আর ইঞ্জিনের কথা বলছো। গাড়ির মধ্যে ইঞ্জিন থাকলে সেটাই চলবে, গাড়ি ছাড়া কি ইঞ্জিন চলবে? ইঞ্জিন কি অটোমেটিক চলতে পারে? গাড়ির মধ্যে ইঞ্জিন থাকলে তাহলেই কিন্তু গাড়ি চলবে। গল্পটা এরকম ব্যাপার। দে ডিপেন্ড কমপ্লিটলি অন ইট। উইদাউট দ্য কন্ট্যাক্ট বুক দ্য কন্ট্যাক্ট এন্ট্রিজ হ্যাজ নো মিনিং অ্যান্ড ক্যান নট স্টে অন দেয়ার ওন। তাহলে এটাই গল্প, যে জন্য কোনো ক্লাস তার পার্ট বলতে পারো, যে যদি তাকে ছাড়া বাঁচতে পারে তখন সেটা বলে অ্যাগ্রিগেশন, আর তাকে ছাড়া যদি বাঁচতে না পারে তখন বলে সেটা কম্পোজিশন, আর কিছুই ব্যাপার না। এবার আমরা বলবো জেনারেলাইজেশন। জেনারেলাইজেশনটা অ্যাকচুয়ালি আমরা ইনহেরিটেন্স পড়ে এসেছি, সেটাই একটা পার্ট বলতে পারো। অনেক জায়গায় আমরা ডিবিএমএসও জেনারেলাইজেশন কনসেপ্ট পড়েছি, স্পেশালাইজেশন, জেনারেলাইজেশন এগুলো পড়েছি অলরেডি, বাট সেখান থেকেও এটাকে বলা হয় ইনহেরিটেন্স বলা হয়। ইনহেরিটেন্স রিপ্রেজেন্ট ইজ আ রিলেশনশিপ বিটুইন আ ক্লাস। যদি কোনো ক্লাসের মধ্যে আমরা ইনহেরিটেন্স দিয়ে কোনো সম্পর্ক গঠিত করি, ওটাকে ইজ আ রিলেশনশিপ বলা হয়। এবার ওয়ান ক্লাস, দ্য সাব ক্লাস বলতে পারো বা চাইল্ড ক্লাস, ইনহেরিট দ্য প্রপার্টি অ্যান্ড বিহেভিয়ার অফ অ্যানাদার ক্লাস, যেটা সুপার বা পেরেন্ট। বেসিক ইনহেরিটেন্সের এটা এক্সাম্পল, একটা ক্লাস যেটা সাব ক্লাস, যে কিনা পেরেন্ট ক্লাস থেকে সব প্রপার্টি নিচ্ছে, ঠিক আছে, যেগুলো নেওয়া যেতে পারে সেগুলো নিচ্ছে, সেটাকেই বলা হয় ইনহেরিটেন্স। Inheritance depicted by a solid line with a closed hollow arrowhead pointing from the subclass to superclass. এখানে আমরা একটা ক্লোজড হলো অ্যারোহেড দিয়ে এটাকে আমরা ডিপিক্ট করি, মানে আমরা যখন ছবিতে আঁকি তখন এইভাবে করি। আমরা এক্সাম্পল দেখলে বুঝতে পারবো। যেমন এক্সাম্পলে কি আছে, এক্সাম্পলের ছবিটা পরের পেজে আছে। বলছি যে এক্সাম্পল অফ ব্যাংক অ্যাকাউন্ট ধরো। ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে জেনারেলাইজ টু রিপ্রেজেন্ট ডিফারেন্ট টাইপ অফ অ্যাকাউন্ট সাচ এস কারেন্ট অ্যাকাউন্ট, সেভিং অ্যাকাউন্ট, ক্রেডিট অ্যাকাউন্ট।
অ্যাকাউন্ট তো অনেক ধরনের হতে পারে, বাট ব্যাংক অ্যাকাউন্ট যদি একটা জেনারেল ক্লাস ধরে নাও, তার স্পেশাল ক্লাস বা তার সাব ক্লাস কি কি হতে পারে? কারেন্ট অ্যাকাউন্ট বলে একটা ক্লাস হতে পারে, যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে ইনহেরিট করছে। সেভিংস অ্যাকাউন্ট বলে একটা ক্লাস হতে পারে, যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে ইনহেরিট করছে। ক্রেডিট অ্যাকাউন্ট, এটাই গল্প হতে পারে। তো বলছে দ্য ব্যাংক অ্যাকাউন্ট ক্লাস সার্ভ অ্যাজ আ জেনারেল রিপ্রেজেন্টেশন অফ অল টাইপ অফ ব্যাংক অ্যাকাউন্ট, while the subclasses যেটাকে বলা হয় কারেন্ট অ্যাকাউন্ট, সেভিং অ্যাকাউন্ট, ক্রেডিট অ্যাকাউন্ট রিপ্রেজেন্ট দ্য স্পেশালাইজড ভার্সন দ্যাট আর ইনহেরিট এন্ড এক্সটেন্ড দ্য ফাংশনালিটি অফ দ্য বেস ক্লাস। তাহলে এই কারেন্ট অ্যাকাউন্ট, সেভিং অ্যাকাউন্ট, ক্রেডিট অ্যাকাউন্ট এগুলো কি আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ইনহেরিট করে বা এক্সটেন্ড করে তৈরি করেছে, যে ব্যাংক অ্যাকাউন্টের ফাংশনালিটি ইউজ করছে। ছবিটা দেখো, তাহলে দেখলে ক্লিয়ার হবে। দেখো, এই দেখো ব্যাংক অ্যাকাউন্ট, এই দেখো এটাকে, দেখো এই হচ্ছে ব্যাপার। এরকম অ্যারো দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি, যেটা আমরা ফার্স্ট ছবিতে দেখেছিলাম অ্যানিমেলস কে রিপ্রেজেন্ট করেছে আমাদের। দেখো ডাক ছিল, ফিশ ছিল, এরকম জিনিস ছিল ফার্স্ট একদম পেজে, যাই এই লেকচারের স্টার্টিং এ যে এক্সাম্পলটা দিয়েছিলাম, তো সেটাও কিন্তু একটা ইনহেরিটেন্সেরই গল্প বা জেনারেলাইজ এর গল্প ছিল, একটা জেনারেলাইজ সম্পর্ক। এটাকে ইনহেরিটেন্স দিয়ে হয়, মানে রিলেশনশিপটার নাম হচ্ছে জেনারেলাইজ রিলেশনশিপ, আর এটা করা হয় ইনহেরিটেন্স দিয়ে। ঠিক আছে, দেখো এখানে দেখতে পাচ্ছ কারেন্ট অ্যাকাউন্ট যেটা ব্যাংক অ্যাকাউন্ট ইনহেরিট করে, সেভিং অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্টকে, ক্রেডিট অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট। ঠিক আছে, এটাকে ওয়ান কাইন্ড অফ আমাদের কি হচ্ছে, একটা ক্লাস থেকে অনেকগুলো ক্লাস কিন্তু ইনহেরিট করছে। এটাকে বলা হয় আমাদের কি ধরনের ইনহেরিটেন্স, হাইরার্কিক্যাল ইনহেরিটেন্স এর মধ্যে একটা বড় এক্সাম্পল। ঠিক আছে, এখানে একটা ক্লাস থেকে যখন মাল্টিপল ক্লাস ইনহেরিট করে তখন এটাকে বলা হয় হাইরার্কিক্যাল ইনহেরিট। তো এটা একটা কনসেপ্ট অফ এই সম্পর্কটাকে বলা হচ্ছে আমাদের জেনারেলাইজড সম্পর্ক বলতে পারো। তাহলে এগুলোকে বলা হয় সাব ক্লাস, এটাকে বলা হয় ব্যাংক অ্যাকাউন্টটা প্যারেন্ট ক্লাস। নেক্সট হচ্ছে রিয়েলাইজড। কি বলছে, রিয়েলাইজেশন যে সম্পর্কটা হচ্ছে ইন্টারফেস। আমরা জাভা যারা পড়ে এসছো, মোটামুটি জাভাতে এই কনসেপ্টটা আছে, বা পাইথনে একটু হালকা করে আছে, যেখানে আমাদের ইন্টারফেসকে যখন আমরা ইমপ্লিমেন্ট করি, মানে ধরে নাও আমাদের যখন আমরা কোনো সফটওয়্যার বানাই যেখানে ইন্টারফেসের গল্প চলে এসছে, তখন আমরা এই রিয়েলাইজেশন কনসেপ্টটাকে ফলো করি। যেখানে কি বলছে, ইন্টারফেস মিনস ক্লাস ফলো রুলস অফ অ্যান ইন্টারফেস। ইন্টারফেসের মধ্যে আমরা বেসিক আমরা আইডিয়া জানো, ইন্টারফেসের মধ্যে আমরা কিছু মেথডস থাকে যেটা বাই ডিফল্ট অ্যাবস্ট্রাক্ট থাকে। যেসব ক্লাস সেটাকে ইমপ্লিমেন্ট করবে তাকে তার কিন্তু বডি লিখতে হবে, এটাই গল্প। এই বেসিক আইডিয়া অফ ইন্টারফেস যারা মোটামুটি জাভাতে পড়াশোনা করে এসছো, আশা করি এই গল্পটা তোমাদের ক্লিয়ার থাকা দরকার। আমরা এরকম হতে পারে কোনো সফটওয়্যার বানাতে গেলে কোনো ইন্টারফেস ডিজাইন করেছি, বা সেই ইন্টারফেসটা যেই ক্লাস এই ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করবে, তখন কিন্তু তাকে তার বডি কিন্তু লিখতে হবে। এটাই ব্যাপার, এটাই ছিল দ্য ক্লাস। এই ধরনের যখন কোনো সম্পর্ক, মানে ক্লাস আর ইন্টারফেসের মধ্যে যে সম্পর্কটাকে বলা হয় রিয়েলাইজেশন সম্পর্ক। সিম্পল কথা, যদি দেখতে পাচ্ছ কোনো ক্লাসে যেটা অলরেডি তোমরা জাভায় করে এসছো, যেখানে কোনো ইন্টারফেস রয়েছে, সেটা কোনো ক্লাস ইমপ্লিমেন্ট করছে, তাহলে এই সম্পর্কটাকে আমরা কি বলবো, রিয়েলাইজেশন সম্পর্ক। যে এক্সাম্পল দেখো, দ্য ক্লাস ইমপ্লিমেন্টস দ্য ফিচার্স অফ দ্য ইন্টারফেস ডিফাইন। তাহলে অবভিয়াসলি ক্লাস কি করে, যে ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করে তার যে অ্যাকচুয়ালি একটা ইন্টারফেসের মধ্যে কি থাকে, কিছু মেথডস থাকে অ্যাবস্ট্রাক্ট ওয়েতে, সেটা তারই কিন্তু বডি লেখে, আর তো কিছু করেন। এটাই ব্যাপার। দেখো, ইন টার্ম দ্য ইন্টারফেস সেটস আ লিস্ট অফ অ্যাকশন মানে এর মধ্যে মেথডস রয়েছে, অ্যান্ড দ্য ক্লাস প্রোভাইড দ্য অ্যাকচুয়াল ওয়ার্কিং কোড অফ দিস অ্যাকশন। এক্সাম্পলে দেখলে বুঝতে পারবে, তার একটা এক্সাম্পল আছে। তো আমাদের ইন্টারফেসের মধ্যে যে অ্যাকশন কথাটা মানে হচ্ছে, একটা ইন্টারফেসের মধ্যে কিছু ফাংশনস আছে যেটা অ্যাবস্ট্রাক্ট ওয়েতে আছে, মানে তার বডি লেখা নেই। যেই ক্লাসটাই ওই ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করবে সে তার বডি লিখবে। ঠিক আছে, এর মাল্টিপল ক্লাস একটা ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে পারে, করলে তার বডি তাকে কিন্তু লিখতে হবে। এটাই হচ্ছে মেন গল্প। এরকম ধরনের সম্পর্কটাকে বলা হয় রিয়েলাইজেশন সম্পর্ক। ঠিক আছে, তো রিয়েলাইজেশন is depicted by a dash line with an open arrow head pointing from the implementing class to the interface. তাহলে যেই ক্লাস এটাকে মানে ইন্টারফেসটার বডি লিখছে, মানে যেই ক্লাস এটাকে ইমপ্লিমেন্ট করছে, সেখান থেকে একটা অ্যারো দেবে এবং ওপেন হেড অ্যারো থাকবে কার অবধি, আমাদের ইন্টারফেস অবধি। দেখো তলা একটা ছবি দেখলে বুঝতে পারবে, পরের পেজে আছে, আমি দেখাবো চিন্তার বিষয়। তখন সেটাকে বলা হবে রিয়েলাইজেশন গল্প কিন্তু রয়েছে। তুমি এক্সাম্পলটা পড়ো, তারপর আমরা গিয়ে দেখবো, দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে সিনারিটাস অ্যানালিসিস সিনারিও বলছে, যেখানে পার্সন আর কর্পোরেশন বোথ রিয়েলাইজিং আ ওনার ইন্টারফেস। মানে সিম্পল কথা, এখানে পার্সন একটা ক্লাস রয়েছে, কর্পোরেশন একটা ক্লাস রয়েছে, আর ইন্টারফেস কে রয়েছে ওনার। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তাহলে ওনার ইন্টারফেসের মধ্যে কি কি ফাংশনস আছে দেখো। ওনার ইন্টারফেসের মধ্যে দিস ইন্টারফেস নাও ইনক্লুড দ্য মেথড অ্যাকিউর প্রপার্টি অ্যান্ড ডিসপোজ প্রপার্টি টু রিপ্রেজেন্ট দ্য অ্যাকশন রিলেটেড টু অ্যাকিউরিং অ্যান্ড ডিসপোজিং অফ প্রপার্টি। মানে ওনার ইন্টারফেসের মধ্যে দুটো মেথড আছে, একটা হচ্ছে অ্যাকিউর প্রপার্টি বলে, বা ডিসপোজ মানে প্রপার্টিকে তুমি নিজেকে অ্যাকিউর করো, বা ডিসপোজ মানে ফেলে দাও, ছেড়ে দাও। এরকম ধরনের দুটো ফাংশন আছে। বাট যারা যারা এটাকে ইমপ্লিমেন্ট করেছে, মানে পার্সন ক্লাসে ওনারকে ইমপ্লিমেন্ট করেছে এবং কর্পোরেশন ক্লাসও ইমপ্লিমেন্ট করেছে,
তার আলটিমেটলি ওই ফাংশনগুলো তার নিজের হিসাবে লিখতে হবে। তো পার্সেন্ট ক্লাস যখনই তোমার ওনার ক্লাস ওই ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করে তখন তার অ্যাকচুয়াল যে কোডটা কিন্তু লিখতে হয়েছে অ্যাকিউর প্রপার্টি এবং ডিসপোজ প্রপার্টির যে কোডটা লিখতে হয়েছে। এক্সাম্পল যেটা অ্যাকিউর প্রপার্টি ধরো একটা বাড়ি কিনেছে বা গাড়ি বিক্রি করেছে, তাহলে হয়ে গেছে এই কোডটা ওর পার্সেন্ট কি করতে পারে, একটা বাড়ি কিনতে পারে বা গাড়ি কিনতে পারে, সেটা সে লিখবে, যে যেটা করবে সেটা লিখবে। এরকম এরকম কিছু ব্যাপার না যে পার্সেন্ট কখনো তার যেটা দরকার সে সেটা কিন্তু ওই জায়গাটা লিখেছে। যেরকম কর্পোরেশন কি করেছে, কর্পোরেশন সেম ওনার ক্লাসটাকে ইন্টারফেস কে ইমপ্লিমেন্ট করেছে, ইমপ্লিমেন্ট করা তার যে ওয়ার্কিং কোডটা কি লিখেছে অ্যাকিউর প্রপার্টি এবং ডিসপোজ প্রপার্টি কোড লিখেছে। যেটার মধ্যে ধরো না সে একটা কর্পোরেশন, তো সে একটা রিয়েল এস্টেটে কোনো কিছু একটা অ্যাকিউর করেছে বা কোনো কোম্পানির ভেহিকেলসকে বিক্রি করেছে, এরকম ধরনের যার যেরকম থাকবে সে সেরকম ওইখানে কোড লিখবে। মানে একটা যেটা অলরেডি তোমরা জানো, এটা ইন্টারফেসের মধ্যে যে ফাংশনগুলো যেই ক্লাস ইমপ্লিমেন্ট করে তাকে তার কোড কিন্তু নিজে লিখতে হয়, তার হিসাবে তার কোডটা লিখবে, এই হচ্ছে ব্যাপার। যেরকম দেখো বোথ পার্সন আর কোঅপারেশন ক্লাস কে ওনার ইন্টারফেসকে ফলো করেছে। This means they each provide the actual working code of acquire property and dispose property method describing interface. অ্যাকচুয়াল কোড ব্যাপারটা কি, যে যার নিজস্ব ভাবে লিখেছে। এরকম ধরনের আমাদের আলটিমেটলি সম্পর্ক, এটা অলরেডি কি করে ইন্টারফেস কাজ করে এটা তো জাভাতে আমরা পড়ে এসেছি। যারা এখনো দেখোনি আমার জাভার প্লেলিস্টও রয়েছে, ওখানে আমি ইন্টারফেস পড়িয়েছি, কিভাবে ইন্টারফেস কাজ করতে হয় সবই আমার ওখানে রয়েছে, দেখতে পারে। এই ভিডিও ডিসক্রিপশনেও আমাদের প্লেলিস্টের লিঙ্ক প্রোভাইড করা আছে। তো আমি কি করে ইন্টারফেস কাজ করে বোঝাচ্ছি না, বাট ইন্টারফেসের সঙ্গে যদি কোনো ক্লাসের সম্পর্ক হয় ওটাকে বলে রিয়েলাইজেশন সম্পর্ক। তুমি দেখতে পাচ্ছ, দেখো এই যে ইন্টারফেস ওনার যেটা, তার মধ্যে দুটো প্রবলেম এখানেও কিন্তু একটা বড় ইম্পর্টেন্ট কথা। ইন্টারফেসের যখন তুমি এখানে যখন গল্পটা রাখবে তখন কিন্তু এরকম দুটো জায়গা থাকবে, কারণ ইন্টারফেসের মধ্যে নর্মালি আমরা ভেরিয়েবল রাখি না। তো ইন্টারফেসের দুটো বক্স দিয়ে রিপ্রেজেন্ট করবে, দুটো সেগমেন্ট থাকবে, একটা তার নাম থাকবে এবং তার মেথডস থাকবে। এবার ধরো না এই যে পার্সেল আর কর্পোরেশন এই ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে দেখো ডটেড অ্যারো লাইন আর এটা ওপেন হেড অ্যারো। দেখো ওপেন হেড আর ক্লোজ হেডটাকে একটু বলে দিই, যে কোনো ওপেন হেড মানে এইটা, আর ক্লোজ হেড মানে এটাকে ফিল করে দেয়, মানে এরকম করে এটাকে ফিল করে দিলে এটাকে ক্লোজ হেড বলে। ঠিক আছে, এটা ক্লিয়ার করে নিলাম, ওপেন এবং ক্লোজ। আর ড্যাশেস লাইন তো মানে বুঝতে পারছো, আর সলিড লাইন মানে বুঝতে পারছো, তো এরকম ধরনের গল্প। এবার হচ্ছে ডিপেন্ডেন্সি রিলেশনশিপ কি বলছে, যেখানে আর ডিপেন্ডেন্সি এক্সিস্ট বিটুইন টু ক্লাস when one class relies on other। এটা তো সিম্পল কথা, একটা ক্লাস যদি আরেকটা ক্লাসের উপর ডিপেন্ডেন্ট বা রিলাই করে তখন তাকে ডিপেন্ডেন্সি রিলেশনশিপ বলে। বাট দ্য রিলেশনশিপ ইজ নট স্ট্রঙ্গার অ্যাজ অ্যাসোসিয়েট অর ইনহেরিটেন্স। মানে এটা কিন্তু স্ট্রঙ্গার না, মানে অতটা শক্ত না, শক্তপোক্ত না, হালকার উপর। এটাকে লুজলি কাপেলড বলতে পারো, রিপ্রেজেন্ট মোর লুজলি কাপেলড কানেকশন বিটুইন দ্য ক্লাস। আমরা অলরেডি বেসিক এই আইডিয়া টার্মসটা জানি, লুজলি কাপেল আর টাইটলি কাপেল। অলরেডি আমরা যখন আমরা কোয়েশন কাপলিং পড়েছিলাম সেখানেও আমরা গল্পটা দেখেছিলাম যে দুটোর মধ্যে সম্পর্কটা লুজলি কি টাইটলি। তো ডিপেন্ডেন্সি আর ওপেন ডিপিক্ট বাই দ্য ড্যাশেস অ্যারো, ড্যাশ অ্যারো দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। তলে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছ, এখানে ওপেন নর্মাল অ্যারো হেড আছে, এটা ক্লিয়ার করবে। যদি অ্যারো হেডটা এরকম থাকে তখন এটা কিন্তু আমাদের রিয়েলাইজেশন সম্পর্ক বোঝাচ্ছে। আর অ্যারো হেড যদি আমাদের ড্যাশের পর নর্মাল থাকে, এটা নর্মাল অ্যারো হেড দেখো দেখতে পাচ্ছ, সেটাকে আমাদের বলছে আমাদের ডিপেন্ডেন্সি রিলেশনশিপকে বোঝাচ্ছে। তো সেই সূত্রে গেলে আমাদের একটা এক্সাম্পল রেখেছি, যেখানে লেটার কনসিডার সিনারিও, যেখানে পার্সেন্ট ডিপেন্ডস অন বুক। অবভিয়াসলি একটা স্টুডেন্ট বই ছাড়া পড়বে কি করে, এটাই তো গল্প। এই হচ্ছে আমাদের নর্মাল একটা সম্পর্ক, ডিপেন্ডেন্সি বোঝাচ্ছে। পার্সেন্ট ক্লাস বলছে প্রেজেন্ট রিপ্রেজেন্ট অ্যান ইন্ডিভিজুয়াল হু রিডস দ্য বুক, দ্য পার্সেন্ট ক্লাস ডিপেন্ড অন দ্য বুক ক্লাস টু অ্যাক্সেস অ্যান্ড রিড দ্য কন্টেন্ট। অবভিয়াসলি পার্সেন্ট বই পড়বে, পড়ে পাস করবে, নর্মাল কথা। আর বুক ক্লাস ইজ দ্য ক্লাস দ্যাট কন্টেন্টস টু দ্য বুক রিড বাই দ্য পার্সন, মানে যে বইগুলো পড়ে পার্সন সেগুলো ওই বুক ক্লাসের মধ্যে রয়েছে। দ্য বুক ক্লাস ইজ ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ক্যান এক্সিস্ট উইদাউট আ পার্সন ক্লাস। উইদাউট দ্য পার্সন ক্লাস, বুক ক্লাস হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লাস না, বুক ক্লাসের সঙ্গে কোনো পার্সন ক্লাসের কোনো ডিপেন্ডেন্সি নেই। বুক ক্লাস নর্মালি থাকতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু পার্সন ক্লাস কিন্তু বুক ক্লাস ছাড়া থাকতে পারবে না। তো এরকম ধরনের ডিপেন্ডেন্সি, এরকম ধরনের সম্পর্ককে বলা হয় ডিপেন্ডেন্স রয়েছে। একটা ক্লাস যে একটা অন্য ক্লাসের সাথে ডিপেন্ডেন্ট, যেরকম যে যার উপর ডিপেন্ডেন্ট তাকে বলা হয় সাপ্লায়ার বলা হয়, আর যে ডিপেন্ড হয়ে থাকে তাকে বলা হয় ক্লায়েন্ট বলা হয়। এই হচ্ছে বেসিক আইডিয়া। The person class depend on the book class because it require access to the book to read its content. However, the book class does not depend on the person class. It can exist independently and does not rely on the person class for its functionality. তাহলে বুঝতে পারলে বুক ক্লাস কিন্তু কোনোভাবে পার্সন ক্লাসের উপর কিন্তু ডিপেন্ডেন্ট না, বাট পার্সন ক্লাস বুক ক্লাস না হলে চলবে না, বাট বুক ক্লাস কিন্তু নিজে থেকে কিন্তু বাঁচতে পারে। এরকম ধরনের গল্পটাকে বলা হয় কিন্তু আমাদের
ডিপেন্ডেন্সি রিলেশনশিপ। এর পরেরটা হচ্ছে যে ইউজেস ডিপেন্ডেন্সি। ডিপেন্ডেন্সির একটা বলতে পারো একটা সাবটাইপ বলতে পারো, যেখানে ইউজেস ডিপেন্ডেন্সি বলা হয়। আর ইউজেস ডিপেন্ডেন্সি রিলেশনশিপ ইন ইউএমএল ক্লাস ডায়াগ্রাম ইন্ডিকেট দ্যাট ওয়ান ক্লাস, যেটা ক্লায়েন্ট বলা হয়, ইউটিলাইজ অর ডিপেন্ড অন আদার ক্লাস, যেটা সাপ্লাই টু পারফর্ম সাম সার্টেন টাস্ক অর অ্যাক্সেস সাম সার্টেন ফাংশনালিটি। মানে এখানে গল্পটা কি বলছে, এখানে যেরকম ডাইরেক্টলি ডিপেন্ড ছিল, এখানে এই সেম এটা কিন্তু ইউজার্স ডিপেন্ডেন্সিটাকে কি গল্প বলছে, এখানে একটা যে ক্লায়েন্ট সাপ্লায়ারের উপর ডিপেন্ডেন্ট রয়েছে বাট কিছু কাজ করানোর জন্য ফর সার্টেন অ্যামাউন্ট অফ টাস্ক, মানে এরকম না পুরোটা ডিপেন্ড হয়ে রয়েছে, কিছু ডিপেন্ড তো রয়েছে কিন্তু কিছু তার কিছু ফিচার্সকে অ্যাক্সেস করার জন্য ডিপেন্ড হয়ে রয়েছে। দ্য ক্লায়েন্ট, দেখো লেখা আছে, দ্য ক্লায়েন্ট ক্লাস রিলাই on the service provided by the supplier but does not own or create a instance of it। মানে অবভিয়াসলি সাপ্লায়ারের কিছু সার্ভিস নেওয়ার জন্য সে তার উপর ডিপেন্ড হয়ে রয়েছে, বাট তার কিন্তু কোনো ইনস্টেন্স বা অবজেক্ট সে কিন্তু ক্রিয়েট করছে না, মানে বলতে পারে ডাইরেক্টলি খুব মানে ডিপেন্ড ওর মধ্যে নেই। তাহলে এটাকে বলে ইউজেস ডিপেন্ডেন্সি বলে কিন্তু আমরা জানি। দেখতে পাচ্ছি পরের গল্প লেখা আছে, ইন ইউএমএল ক্লাস ডায়াগ্রাম uses dependency are typically represented by dashes arrow line pointing from point class to the supplier class। দেখো এক্সাম্পল দেখো, ড্যাশের সেম কিন্তু কিন্তু মাঝখানে ইউজ কথাটা দিয়ে দেবে। আগের যে পয়েন্টে দেখলে ওখানে ডিপেন্ডেন্সিতে কি ছিল, ড্যাশেস অ্যারো লাইন ছিল, নর্মাল যেরকম দেখতে ছিল, কিন্তু মাঝখানে যদি ইউজ কথাটা লিখে দাও সেটাকে বলা হবে ইউজেস ডিপেন্ডেন্সি। কি বললাম বুঝতে পেরেছো? দেখো দ্য অ্যারো হেড ইন্ডিকেটিং দ্য ডাইরেকশন অফ ডিপেন্ডেন্সি, মানে কে কার উপর ডিপেন্ড রয়েছে অ্যারো হেড দিয়ে রিপ্রেজেন্ট করে দাও। শোয়িং দ্যাট দ্য ক্লায়েন্ট ক্লাস ডিপেন্ড অন দ্য সার্ভিস প্রোভাইড বাই দ্য সাপ্লায়ার ক্লাস, ইন্ডিকেটিং করছে যে এটাই দিয়ে যে ক্লায়েন্ট ক্লাসটা কি সার্ভিসের জন্য বা সার্ভিসের জন্য ওটা ডিপেন্ড করা আছে সাপ্লাই ক্লাসের উপর। এক্সাম্পলটা কিরকম ধরনের রয়েছে দেখতে পাচ্ছ, কার ক্লাস ডিপেন্ড অন ফুয়েল ট্যাঙ্ক। অবভিয়াসলি এই কার ক্লাসটা ফুয়েল ট্যাঙ্ক ক্লাসের উপর ডিপেন্ড কি ভাবে ডিপেন্ড রয়েছে দেখো, কার ক্লাস can access the method or attribute of fuel tank class to check the level of fuel, refill fuel or monitor fuel consumption। তাহলে গল্পটা দেখো, কার ক্লাসটা কিন্তু ফুয়েল ট্যাঙ্ক ক্লাসের উপর ডিপেন্ডেন্ট কি জায়গায় রয়েছে, ফুয়েল মানে তেল, মানে গাড়ির যে তেল কতটা রয়েছে সেটা চেক করার জন্য, শেষ হয়ে গেলে সেটাকে রিফিল করানো এবং মনিটর করা কতটা আমাদের কনজাম্পশন হয়েছে, এই সব কারণের জন্য কিন্তু কার ক্লাসটা ফুয়েল ক্লাসের উপর ডিপেন্ডেন্ট। ইন দিস কেস দ্য কার ক্লাস ইজ ইউজ দ্য ডিপেন্ডেন্সি অফ দ্য ফুয়েল ক্লাস বিকজ ইট ইউটিলাইজ ইট সার্ভিস টু পারফর্ম সার্টেন টাস্ক রিলেটেড টু ফুয়েল ম্যানেজমেন্ট। তাহলে ওর সার্ভিসটা নিচ্ছে, এরকম ব্যাপার না কার কিন্তু ফুয়েল ছাড়া বাঁচতে পারবে এরকম ব্যাপার না, ওর সার্ভিস নিয়ে চলছে। যেরকম পার্সেন্ট আর ওদিকে বুক, পার্সেন্ট যেরকম বইয়ের ওপর ডাইরেক্টলি ডিপেন্ডেন্ট, মানে বই ছাড়া পার্সেন্ট চলবেই না, বাট কার এরকম না, কার একটা ক্লাসের সাহায্য নিচ্ছে কিছু কাজ করার জন্য, বাট ডাইরেক্টলি কিন্তু লিঙ্ক আপ নেই কোনোভাবে, মানে যেরকম ব্যাপার না যে ও না থাকলেও থাকবে এরকম ব্যাপার নেই, এরকম ব্যাপার। কিন্তু সার্ভিস যদি যখন নেয় তখন তাকে বলা হয় ইউজ ডিপেন্ডেন্সি রিলেশনশিপ বলে কিন্তু তখন তাকে বোঝা হয়। যেরকম এক্সাম্পল দেখছো কার ইউজ ডিপেন্ডেন্সি ফুয়েল, মানে ফুয়েলে কিছু সার্ভিস কিন্তু যে গল্পটা একই, ক্লায়েন্ট এটা সাপ্লায়ার ক্লাস। ঠিক আছে, এই হচ্ছে আইডিয়া নিলাম, এই হচ্ছে আমাদের কি সম্পর্কগুলো শেষ হলো। এত ধরনের সম্পর্ক কিন্তু মোটামুটি আমাদের ছিল যে ক্লাসের মধ্যে হতে পারে, সেগুলো সবগুলোই ডিসকাস করেছি। এবার আমরা কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস দেখে নেবো, যেরকম হচ্ছে পারপোজ, কেন আমাদের দরকার, অলরেডি কিন্তু যেহেতু থিওরিটিক্যাল আইডিয়াদের যদি কোনো প্রশ্ন দিয়ে দেয় তখন আমরা এখান থেকে কভার আপ করতে পারবো। বলছে দিস ইজ দ্য অনলি ইউএমএল দ্যাট ক্যান অ্যাপ্রোপ্রিয়েট ডিপিক্ট ভেরিয়াস অ্যাসপেক্ট অফ উপস কনসেপ্ট। তাহলে এখান থেকে আমরা উপসের যতগুলো কনসেপ্ট কিন্তু এই ইউএমএল এই ক্লাস ডায়াগ্রাম থেকে আমরা পেয়ে যাই। প্রপার ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যাপ্লিকেশন ক্যান বি ফাস্টার অ্যান্ড এফিসিয়েন্ট। এখান থেকে আমরা প্রপার ডিজাইন এবং আমরা অ্যাপ্লিকেশনের যে অ্যানালিসিসটা এখান থেকে কিন্তু খুব ইজিলি, খুব তাড়াতাড়ি এবং খুব এফিসিয়েন্টলি করতে পারি। ইট ইজ দ্য বেস ফর ডিপ্লয়মেন্ট অ্যান্ড কম্পোনেন্ট ডায়াগ্রাম। আমরা কিন্তু এটা জানি, এর পরেও কিন্তু আমাদের অনেক ধরনের স্ট্রাকচার ডায়াগ্রাম রয়েছে, যেখানে ডিপ্লয়মেন্ট ডায়াগ্রাম, কম্পোনেন্ট ডায়াগ্রাম, যেটা আমরা ইন ফিউচার অবভিয়াসলি কভার করব। তো সেই সূত্রে এই ক্লাস ডায়াগ্রাম যদি আমরা না বানানো জানি তাহলে কিন্তু ডিপ্লয়মেন্ট এবং কম্পোনেন্ট ডায়াগ্রাম কিন্তু বানাতে পারবো না, এটা কিন্তু খুব গল্প। ইট ইনকর্পোরেট ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স ইঞ্জিনিয়ারিং। এই ফরওয়ার্ড রিভার্স ইঞ্জিনিয়ারিং কথাটার মানে কি, ধরে নাও কোনো অলরেডি তোমার কোনো সফটওয়্যার তৈরি হয়েছে, সেখান থেকে সেই সফটওয়্যারটাকে স্টাডি করা, তার ডকুমেন্টস নিয়ে স্টাডি করা, তখন এই ক্লাস ডায়াগ্রাম দিয়ে এটা কিন্তু খুব হেল্পফুল। ফরওয়ার্ড বা রিভার্স পরবর্তীকালে আমরা পড়বো। নর্মাল যেটা কোনো সফটওয়্যার বানানোটাকে বলা হয় ফরওয়ার্ড। কোনো সফটওয়্যার অলরেডি তোমার কাছে রয়েছে, সেখান থেকে তুমি এটাকে দেখে সেটাকে স্টাডি করে কিভাবে এটা শুরু হয়েছিল যদি তোমরা ওই অবধি যেতে পারো, এটা বলে রিভার্স ইঞ্জিনিয়ারিং। মানে কোনো জিনিস এক্সিস্টেন্ট কোনো সিস্টেমকে স্টাডি করে তার একদম বেস লেভেল, মানে যেখান থেকে শুরু হয়েছিল, কোন মডেল ফলো করেছে, কি ব্যাপার, কি বৃত্তান্ত, এগুলো সবগুলোকে যদি নোট ডাউন মানে জানাটাকে বলা হয় রিভার্স ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট। ঠিক আছে, এগুলো তো আমাদের ক্লাস ডায়াগ্রাম অনেক সাহায্য করে।
বেনিফিটস কি কি আছে? তো অবভিয়াসলি ক্লাস ডায়াগ্রাম রিপ্রেজেন্ট দ্য সিস্টেম, ক্লাস, অ্যাট্রিবিউট, মেথড অ্যান্ড রিলেশনশিপ, প্রোভাইডিং আ ক্লিয়ার ভিউ অফ ইট আর্কিটেকচার। তাহলে অবভিয়াসলি ক্লাস ডায়াগ্রাম থেকে এতক্ষণ তো দেখলেই যে আমরা একটা ক্লাসের তার ক্লাস, অ্যাট্রিবিউট, মেথড এবং তাদের সম্পর্কর একটা পুরো একটা ক্লিয়ার ভিউ, তার আর্কিটেকচারের ক্লিয়ার ভিউ কিন্তু আমরা পেয়ে যাই। দে শো ভেরিয়াস রিলেশনশিপ বিটুইন ক্লাস সাচ এজ অ্যাসোসিয়েশন, ইনহেরিটেন্স, হেল্পিং দ্য স্টেক হোল্ডার আন্ডারস্ট্যান্ড দ্যার কম্পোনেন্ট অ্যান্ড কানেক্টিভিটি। এখান থেকে অনেকগুলো সম্পর্ক এখান থেকে আমরা পেয়ে যাই দুটো ক্লাসের মধ্যে। চোখে দেখতে পাচ্ছি যে এই ক্লাসটা এই ক্লাসের সঙ্গে ডাইরেক্টলি সম্পর্ক লিঙ্ক রয়েছে। তো সেখান থেকে আমরা কি করছি, স্টেক হোল্ডার বা যারা আমাদের টিম মেম্বার্সদের মধ্যে একটা ক্লিয়ার ভিউ আইডিয়া চলে আসছে। ক্লাস ডায়াগ্রাম সার্ভ এজ আ ভিজুয়াল টুল ফর কমিউনিকেটিং অ্যামং দ্য টিম মেম্বার, স্টেক হোল্ডার, ব্রিজিং গ্যাপ বিটুইন টেকনিক্যাল অ্যান্ড নন টেকনিক্যাল অডিয়েন্স। অবভিয়াসলি ক্লাস ডায়াগ্রাম থেকে আমরা একটা চোখে যেহেতু দেখতে পাচ্ছি, সব টিম মেম্বাররা নিজেদের মধ্যে কমিউনিকেট করতে, এটা যখন আমরা যদি বানিয়ে ফেলি ক্লাস ডায়াগ্রাম, তাহলে সব টিম মেম্বাররা চোখে দেখে বুঝতে পারবে যে কি হচ্ছে, কিরকম ভাবে কমিউনিকেশন হতে পারে। এবং যারা টেকনিক্যাল অ্যাসপেক্ট টিম রয়েছে বা নন টেকনিক্যাল, তারা নিজেদের মধ্যে কিন্তু এই যে গল্পটা, এই যে ব্রিজ গ্যাপ কথাটার মানে হচ্ছে তাদের মধ্যে কিন্তু এই গ্যাপটা কিন্তু কমে যাবে, দুজনেই কিন্তু কোনোভাবে ইন্টারঅ্যাক্ট করতে পারবে। এই ক্ষেত্রে যারা স্টেক হোল্ডারও আছে, যারা ক্লায়েন্ট সাইডে যারা লোক, তারাও চোখে দেখে বুঝতে পারবে। তো এগুলো ওয়ান কাইন্ড অফ বেনিফিট বলতে পারো আমাদের ক্লাস ডায়াগ্রাম। দে গাইড দ্য ডেভেলপার ইন কোডিং বাই ইলাস্ট্রেটিং দ্য ডিজাইন, এনশিওরিং কনসিস্টেন্সি বিটুইন দ্য ডিজাইন অ্যান্ড দ্য অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশন। যদি এই ক্লাস ডায়াগ্রাম বানিয়ে দেওয়া মানে বুঝতেই পারছো, তাহলে ইজিলি কোডাররা কোড করতে পারে, কোনো ইনকনসিস্টেন্সি ব্যাপারই হবে না, কনসিস্টেন্সি থাকবে যে ডিজাইনটা বানানো হয়েছিল আর অ্যাকচুয়াল কোডের মাঝখানে। মেনি ডেভেলপার টুলস অ্যালাউ ফর কোড জেনারেশন ফর ক্লাস ডায়াগ্রাম, রিডিউসিং ম্যানুয়াল এরর অ্যান্ড সেভ টাইম। এবং ক্লাস ডায়াগ্রাম দেখে কিছু কিছু টুলস বা সফটওয়্যার রয়েছে যারা ডাইরেক্টলি কোডটাই তোমাকে লিখে দেয় বাই ডিফল্ট। এটা নর্মাল এখন আছে এরকম কিছু টুলস। তো সেই সূত্রে গেলে যদি ক্লাস ডায়াগ্রাম বানিয়ে ফেলো, তাহলে সেখান থেকে কোডটাও লিখতে বেশি সময় লাগবে না, আর এটা কিন্তু এরার ফ্রি কোড হবে এবং তোমার সময়ও কমে যাবে যদি তোমরা এরকম ক্লাস ডায়াগ্রাম বানাও। কিভাবে বানাবে, তাহলে প্রথম এই স্টেপস গুলো জানবো। হাউ টু ড্র ক্লাস ডায়াগ্রাম। ফার্স্ট স্টেপ কি বলছে, যে আইডেন্টিফাই দ্য ক্লাসেস। তাহলে তোমার সিস্টেমে কতগুলো ক্লাস, প্রথমে সেটা আইডেন্টিফাই করো। স্টার্টিং বাই আইডেন্টিফাইং দ্য ক্লাস ইন ইউর সিস্টেম, আ ক্লাস রিপ্রেজেন্ট আ ব্লুপ্রিন্ট ফর আ অবজেক্ট and should encapsulate their attribute and method। মোটামুটি একটা আইডিয়া আছে যে ক্লাসের মধ্যে কি কি অ্যাট্রিবিউট থাকবে, কি মেথড থাকবে। তো প্রথম ক্ষেত্রে তোমাকে জানতে হবে যে ক্লাস কতগুলো হতে পারে। তুমি যখন কোনো একটা যখন সফটওয়্যার নিয়ে কথা বলছো, যদি অবজেক্ট ওরিয়েন্টেড মধ্যে ডিজাইন করবে, তোমাকে দেখতে হবে কতগুলো ক্লাস হতে পারে তোমার সফটওয়্যারের। এটা কিন্তু পুরো ব্রড লেভেলের, এটা কিন্তু কোনো আমাদের কম্পোনেন্ট লেভেলের কথা বলছি না, পুরো ব্রড লেভেলের। মানে তোমার যে সিস্টেমের মধ্যে তুমি কতগুলো ক্লাস হতে পারে এবং সেই ক্লাসের মধ্যে কতগুলো অ্যাট্রিবিউট বা মেথড হবে। Each class list is attribute, property field, method যেটা ফাংশন অপারেশন বলতে পারো, which include data type, visibility, public, protected, প্রাইভেট। এগুলো সবকিছু তোমার কিন্তু প্রথমে লিস্ট করে নিতে হবে। যে আমার কাছে ধরে নাও একটা সফটওয়্যার বানালাম যেখানে আমাদের 4টে ক্লাস আমার দরকার, সেই প্রত্যেকটি ক্লাসের মধ্যে কি কি অ্যাট্রিবিউট হবে এবং তার প্রপার্টি হবে, তুমি এটা করে নিই। তাহলে এই ক্ষেত্রে হয়ে গেল। প্রথমে তোমার সিস্টেমে যতগুলো ক্লাস হবে সেটাকে তুমি আইডেন্টিফাই করো। এটা কিন্তু বারবার বলছি, এটা কিন্তু আমাদের পুরো ব্রড লেভেল, মানে এটা কম্পোনেন্ট লেভেলের কথা না, কিন্তু আমরা প্রত্যেকটি একটা সফটওয়্যারে যতগুলো ক্লাস হতে পারে সেই সবগুলোকে কিন্তু আমাদের করতে হবে। মানে একটা পোর্শন, যেটা আমি জিপের এক্সাম্পল দিয়ে যখন বলি সেরকম না। ধরে নাও তোমার একটা ফাংশনালিটিকে রিপ্রেজেন্ট করছি, ধরে নাও আমার ইউপিআই, আমি যেটা বলেছিলাম, ইউপিআই করতে গেলে যতগুলো আমরা যদি অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে ডিজাইন করি, যতগুলো ক্লাস লাগবে ওই একটা পার্টিকুলার ফাংশনটাকে অ্যাচিভ করার জন্য, সবগুলোকে তোমায় কিন্তু ডিজাইন করতে হবে। এইরকম ধরে তোমায় চলতে হবে, ঠিক আছে। আইডেন্টিফাই সম্পর্ক, রিলেশনশিপে আইডেন্টিফাই করতে হবে, যেটা ক্লিয়ার। যে ক্লাসগুলো যে বানালে, এবার তাদের মধ্যে সম্পর্কগুলোকে তোমাদের প্রথমে আইডেন্টিফাই করো বিটুইন দ্য ক্লাসেস। দেখো, ডিটারমাইন দ্য রিলেশন বিটুইন দ্য ক্লাসেস। কমন রিলেশনশিপ ইনক্লুড অ্যাসোসিয়েশন, অ্যাগ্রিগেশন, কম্পোজিশন, ইনহেরিটেন্স, ডিপেন্ডেন্সিস। এই যেগুলো থাকে সেগুলো তোমরা ওটাকে লিঙ্ক আপ করো যে এই ক্লাসগুলোর মধ্যে এই সম্পর্ক রয়েছে। আন্ডারস্ট্যান্ড দ্য নেচার অ্যান্ড মাল্টিপ্লিসিটি অফ দ্য রিলেশনশিপ। হয়ে গেল যে কতগুলো আমাদের রিলেশনশিপ রয়েছে, মানে কারা কিভাবে পার্টিসিপেট করছে, 1:1, 1:many, many:1, many:many। এইভাবে তোমাদের পার্টিসিপেশনটাও তোমার দেখে নিতে হবে। ক্রিয়েট ক্লাস বক্স। তো অলরেডি এটা প্রথম দিকে দেখেছো যে ক্লাস, এগুলো তুমি প্রথমে লিস্ট ডাউন করলে, এখনো তুমি আঁকোনি, এবার আঁকা শুরু করলে। একটা রেক্ট্যাঙ্গেল বক্স করো, যেটা ক্লাস বক্স বলা, সেটা 3টে ভাগে ভাগ করে নাও। অলরেডি ডিভাইড দ্য বক্স ইনটু কম্পোনেন্টস অফ অ্যাট্রিবিউট অ্যান্ড মেথড। প্রথমে তোমাদের ক্লাসের নাম লিখবে, তারপর আমাদের কম্পোনেন্ট মেথডে ডিভাইড করে লিখলাম। তারপরে অ্যাট্রিবিউট এবং মেথডে তোমাকে অ্যাক্সেস স্পেসিফায়ার দিতে হবে, অ্যাট্রিবিউট হয়ে গেল। ইনসাইড দ্য ক্লাস বক্স লিস্ট দ্য অ্যাট্রিবিউট অ্যান্ড মেথড উইথ দ্য রেসপেক্টিভ কম্পোনেন্ট। তাহলে মেথডটা মেথডে কম্পোনেন্টে লেখো, কম্পার্টমেন্টে লেখো, কম্পোনেন্ট না কম্পার্টমেন্টে লেখো। আর অ্যাট্রিবিউটটা অ্যাট্রিবিউট ইজ সেকেন্ড কম্পার্টমেন্ট, মেথডটা থার্ড কম্পার্টমেন্ট। উইথ ভিজিবিলিটি নোটেশনও দিতে হবে, প্লাস ফর পাবলিক, মাইনাস ফর প্রাইভেট, আর হ্যাশট্যাগ ফর প্রোটেক্টেড, এবং এটা ফর প্যাকেজ বা ডিফল্টের জন্য। ডিফল্ট থাকলে তোমাকে এইভাবে দিতে হবে। এবার সম্পর্কগুলোকে ড্র করে নাও, তুমি তো অলরেডি আইডেন্টিফাই করেই নিয়েছো। ড্র দ্য লাইন রিপ্রেজেন্টিং দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ক্লাস। ইউজ অ্যারো টু ইন্ডিকেট দ্য ডিরেকশন অফ অ্যাসোসিয়েশন
association and or dependencies. Different line types or notation may be used for various relationship, but obviously সব সম্পর্ক তো রিলেশনটা তো আমরা অলরেডি দেখলাম, কোনটা ড্যাশে থাকে, কোনটা ডাইরেক্ট থাকে, কোনটা টাইম অন দিয়ে করেছে। তো এরকম যেরকম ধরো যার যেরকম সেরকম ভাবে তুমি করো। এবার তোমাকে রিলেশনশিপটা লেভেলও করতে হবে। লেভেল দ্য রিলেশনশিপ উইথ মাল্টিপ্লিসিটি অ্যান্ড রোলস নেম ইন নিডেড। মাল্টিপ্লিসিটি ইন্ডিকেট দ্য নাম্বার অফ ইনস্টেন্স ইনভলভ ইন দ্য রিলেশনশিপ, যেটা বলেছিলাম 1:1 1:many। তোমাকে যে শুনি যে সম্পর্কটা তুমি যখন গঠিত করছো দুটো ক্লাসের মধ্যে ধরে নাও, এই গঠিত সম্পর্কের তোমার নাম লিখতে হবে যে কিভাবে পার্টিসিপেট করছে। যেমন যদি টিচার হয়, এটা কোর্স হয়, টিচার টিচেস বলে সম্পর্ক হয়ে গেল, তাহলে এখানে একটা টিচার, হ্যাঁ হতে পারে, আমি যেটা বলে দেওয়া হবে দ্য মেনি কোর্সকে কে করছে, 1:infinity মানে 1:many, ঠিক আছে। সেরকম অপোজিট জেন্ডারে যদি দেখো যে একটা কোর্স কিন্তু একটা টিচারই কিন্তু পড়ায়, তাহলে কোর্স আর টিচারের সম্পর্ক মধ্যে কি ব্যাপার যে একটা কোর্স একটা টিচারই পড়ায়, আর একটা টিচার মাল্টিপল কিন্তু কোর্স, এইভাবে এই অর্ডারে দেখলে তুমি দেখবে একটা টিচার মাল্টিপল কোর্স পড়াতে পারে, বাট একটা কোর্স একটা টিচারই পড়াবে। এগুলো অলরেডি কিন্তু ডিবিএমএস এর গল্প। ডিবিএমএস থেকে আমরা এগুলো ইয়ার ডায়াগ্রাম এবং আমরা এন্ট্রি রিলেশনশিপ ডায়াগ্রাম আগে কিন্তু এই কার্ডিনালিটি কনস্ট্যান্ট গুলো পড়ে এসেছি। এখানে আমরা 1:1 কার্ডিনালিটি এগুলো কিন্তু ওখান থেকে আমরা অলরেডি পড়েছি। এইগুলোকে বলে মাল্টিপ্লিসিটি বলে এখানে বলছে। তো কতগুলো ইনস্ট্যান্ট পার্টিসিপেট করছে সম্পর্ক, এটাও তোমাকে কিন্তু এখানে মেনশন করতে হবে, উইথ তার নামটাও দিতে হবে। অ্যান্ড রোল নেম, যেটা বললাম যে টিচার্স বলে যে রোল নেম এখানে রয়েছে, ক্লিয়ারিফাই দ্য রোল অফ ইচ ক্লাস ইন দ্য রিলেশনশিপ। যে প্রত্যেকটা ক্লাসের যে রোলটাও কিন্তু এখানে করতে হবে। 8 নম্বর হচ্ছে রিভিউ অ্যান্ড রিফাইন। অবভিয়াসলি সবকিছু করার পর তো রিভিউ করতেই হবে। রিভিউ ইউর ক্লাস ডায়াগ্রাম টু এনশিওর ইটস অ্যাকুরেট, রিপ্রেজেন্ট দ্য সিস্টেম স্ট্রাকচার এন্ড রিলেশনশিপ, রিফাইন দ্য ডায়াগ্রাম ইফ নিডেড বেসড অন দ্য ফিডব্যাক অ্যান্ড রিকোয়ারমেন্ট। মানে তোমাকে কাউকে দিয়ে এটাকে রিভিউ করাতে হবে, সবগুলো জিনিসটাকে কভার আপ করছে কিনা, যদি কিছু ভুল ত্রুটি থাকে তাহলে সেটাকে ফের রিফাইন করতে হবে। এই হচ্ছে বেসিক আইডিয়া। এই মোটামুটি 8টা স্টেপ মেনশন করে তোমাদের কিন্তু ক্লাস ডায়াগ্রাম ড্র করতে হবে। তো মোটামুটি ইউজ কেস কি আছে সেটা অলরেডি একটা আইডিয়া তো পেয়ে গেছি অলরেডি, কেন ব্যবহার করবো আর ইউজ কেস মোটামুটি একই জিনিস, তাও একবার বলে দিচ্ছি। যদি পরীক্ষা এরকম আসে তোমরা এগুলো লিখতে পারে, 5-6 নম্বরে আসতে পারে। আইডিয়াগুলো এখান থেকে তোমার লিখতে হবে, থিওরিটিক্যাল আইডিয়া। দ্য ক্লাস ডায়াগ্রাম শো দ্য স্ট্যাটিক স্ট্রাকচার অফ দ্য সিস্টেম, শোকেসিং ক্লাসেস, অ্যাট্রিবিউট, মেথডস অ্যান্ড রিলেশনশিপ। দেখো এটা অবভিয়াসলি স্ট্যাটিক কেন বলা, এগুলো কখনো চেঞ্জ হয় না, তাই না? একটা যখন সিস্টেম বানাবো তার ক্লাসের মধ্যে এই অ্যাট্রিবিউটস থাকবে, এই মেথডগুলো সবসময় ফিক্স থ্রু আউট দ্য পুরো জার্নি অফ দ্য সফটওয়্যারের মধ্যে কিন্তু এটা ফিক্সই থাকবে লাইফ স্টাইলে। তো এখান থেকে কোনো চেঞ্জ হওয়ার ব্যাপার নেই, এগুলো স্ট্যাটিক স্ট্রাকচার বলা হয়। অবভিয়াসলি স্ট্রাকচার ডায়াগ্রাম মানে স্ট্যাটিক অ্যাসপেক্টের উপর ডিল করে। যারা মোটামুটি টাইপস অফ ইউএমএল দেখেছো সেখানে আমি বারবার বলেছিলাম যেটা স্ট্যাটিক অ্যাসপেক্টের উপর কিন্তু মেনলি আমাদের ডিল করে স্ট্রাকচার ডায়াগ্রামগুলো। দিস হেল্প ভিজুয়ালাইজ এন্ড অর্গানাইজ দ্য কম্পোনেন্ট অফ দ্য সিস্টেম সার্ভিং এজ আ ব্লুপ্রিন্ট ফর দ্য ইমপ্লিমেন্টেশন। তাহলে এখান থেকে ওরা মানে আমাদের সিস্টেমে কতগুলো কম্পোনেন্টস হবে সেটা কিন্তু আমরা চোখে দেখে বুঝে গেলাম, মানে কতগুলো ক্লাস হবে, মানে একটা পুরো সিস্টেম না দেখলে আমাদের এতগুলো ক্লাস লাগবে, যে এই ক্লাসগুলো কিভাবে পার্টিসিপেট করছে, তাদের মধ্যে কি আছে, এগুলো সবকিছু একটা পেয়ে গেলাম আমরা। ব্লুপ্রিন্ট বলতে পারো ওয়ান কাইন্ড অফ, পুরো জিনিসটা আমার হাতের মধ্যে রইলো। তো এটা খুব ইজি হয়ে যায়, এই জন্যই আমরা মেনলি এটাকে ইউজ করা হয়। দে এনকারেজ দ্য ডিসিশন অ্যাবাউট দ্য সিস্টেম ডিজাইন, প্রমোটিং শেয়ারিং দ্য আইডিয়াস বা আন্ডারস্ট্যান্ডিং অ্যামং দ্য টিম মেম্বার। এখান থেকে আমরা ডিজাইনটা আমরা পেয়ে গেলাম, আমাদের টিম মেম্বার্স এটাকে দেখে জিনিসের মধ্যে তাদের যেগুলো বেসিক আইডিয়াস গুলো হয় সেগুলো তারা নিজেদের মধ্যে প্রুভ আপ করতে পারবে। মেনি ডেভেলপমেন্ট টুল সাপোর্ট কোড জেনারেশন ফর ক্লাস ডায়াগ্রাম, এনেবলিং ডেভেলপার টু ক্রিয়েট কোড কেলিটান এফিশিয়েন্টলি। তাহলে এখান থেকে নতুন গল্প হয়ে গেছে ক্লাস ডায়াগ্রাম। আগেও বললাম ক্লাস ডায়াগ্রাম থেকে আমরা ডাইরেক্ট কোডটার কিন্তু আমরা পেয়ে যাই, এরকম ধরনের কিছু টুলস আছে যেটা সাহায্যে আমরা ক্লাস ডায়াগ্রাম ধরো দিয়ে দিলাম, সেখান থেকে আমরা কোডটা পেয়ে যাবো, সেটা স্কেলিটন কোড বলতে পারো বা একটা বেসিক লেভেল অফ কোড কিন্তু আমাদের পেয়ে যাই। দিস ক্যাপাবিলিটি মিনিমাইজ ম্যানুয়াল কোডিং এফর্ট টু and help ensure that implementing align with the design। তো এই যে ক্যাপাবিলিটি থেকে কি হলো যে আমাদের ম্যানুয়াল কোডিং এর গল্পটা কিন্তু অনেকটা কমে যায়। তো অবভিয়াসলি ক্লাস ডায়াগ্রাম থাকলে সেটা আমি অটোমেটিকলি দিয়ে দিলাম, দিয়ে ওরা অটোমেটিক্যালি কোড পেয়ে গেলাম। তো এগুলো কিছু ইউজ কেস বলতে পারো ওয়ান কাইন্ড অফ, যেটা আমি নর্মালি মানে মানুষ এখনকার দিনে ইউজ করছে। এটাই বেসিক বলতে পারো, একটা ক্লাস ডায়াগ্রামের বেসিক আইডিয়া ক্লিয়ার করলাম, কাকে বলে, তার মধ্যে কি কি জিনিস রয়েছে, কিভাবে আঁকবে, কি সম্পর্ক রয়েছে, কেন দরকারিতা, মোটামুটি সবগুলো এই ভিডিওতে কভার করলাম। আশা করি তোমরা এখান থেকে ক্লাস ডায়াগ্রাম কনসেপ্টটা খুব ভালো করে বুঝতে পেরেছো।